রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। আমন্ত্রণ ডরের 12তম পর্বে। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। এই মুহূর্তে আমি আরজে কিপ্রিয়া আপনার সঙ্গে। বরাবরের মতোই আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে সুমন, রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান। ডর শুরু হলো প্রিয় শ্রোতা। ডর বাংলাদেশের রেডিওর ইতিহাসে এমন একটি ভৌতিক অনুষ্ঠান যেটি প্রথমবারের মতো বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে ধারণ করা হয়ে আপনাদের কাছে আসে প্রতি বৃহস্পতিবার রাত 11টা 20-এ। এই সপ্তাহে আমরা কাজ করেছি বিক্রমপুরের পরিত্যক্ত একটি বাড়িতে। আপনারা যদি আমাদের ফেসবুকে আসেন তাহলে বেশ কিছু ছবি দিয়ে আমরা আমাদের ঘটনার প্রমাণ করবার জন্য চেষ্টা করব। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঢুকে যাচ্ছি ডরে। প্রথমেই সুমন এবং রেহানের কাছ থেকে আমরা বিক্রমপুরের এই পরিত্যক্ত বাড়িতে যাওয়ার কিছু অডিও ক্লিপস আপনাদেরকে শোনাবো। গুলিস্তান থেকে বাসে চড়ে আমরা রওনা দিলাম এবং পৌঁছালাম বিক্রমপুরের বেতকা এলাকায়। বেতকা থেকে আমাদের গন্তব্য 10 থেকে 15 মিনিটের। বাকি রাস্তাটুকু হেঁটে আমরা পৌঁছে গেলাম আমাদের স্পটে, যেখানে আগে থেকেই অপেক্ষা করছে ডর টিম এবং আজকের অতিথিরা। হ্যাঁ, অবশেষে তো পৌঁছেই গেলাম। এট লাস্ট বিক্রমপুর না? বিক্রমপুর, পদ্মা নদীর আশেপাশে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিক্রমপুরের নাম শুনে নাই এমন মানুষজন কম। তো ঠিক আছে, তাহলে প্রথম জনের কাছেই যাই আমরা, যে আমাদের প্রায় কাছাকাছি বসা আছে। তো কেমন লাগছে আপনার এমন জায়গার মধ্যে আপনাদেরকে নিয়ে আসছে? ভয় ভয় করতেছে, জায়গাটা অনেক নিরিবিলি, শুনশান, অনেক ভয় ভয়। আসলে এই ভয়ের জায়গাগুলোই খুঁজে আমরা বের করি আমি আর রেহান, তারপরে আপনাদেরকে নিয়ে আসি। জায়গাটা অনেক সুন্দর, কিন্তু ভয়ের মাত্রাটা একটু বেশি। বিশেষ করে এই সুন্দর জায়গাগুলো দিনের বেলা দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু রাতের বেলা হলেই পুরা চেহারাটাই পাল্টা যায় জায়গাগুলো। আচ্ছা, যাই হোক, আপনার পরিচয়টা একটু জানি ভালো করে। জি, আমি মোহাম্মদ সজীব, নারায়ণগঞ্জ থাকি, বন্দরে থাকেন? জি। আচ্ছা, নারায়ণগঞ্জ থেকে তো আমরা অনেক বন্ধুদেরকে পাচ্ছি। জি, তো নদীর পূর্ব পাশে আমার বাড়িটা। সবাই বললে নারায়ণগঞ্জ সবচেয়ে বড় মন্দির ঢাকেশ্বরী মন্দির, ওটা বললে সবাই হিন্দু ঢাকেশ্বরী মন্দির। জি, এখানে তো ঢাকায় তো আছে। হ্যাঁ, আর ওটা 2 নম্বর ঢাকেশ্বরী মন্দির, ওটা 2 নম্বর ঢাকেশ্বরী, ওটা হচ্ছে বন্দরে। জি। আচ্ছা আচ্ছা, কি করেন আপনি? জি, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতেছি, এখন এর সাথে একটা জব করি। ভেরি গুড, লেখাপড়ার পাশাপাশি কাজও করছেন। তো সজীব ভাই, আমরা ডট টিমের কাছে কিছু আপনার ঘটনা আমরা কিছুটা জেনেছি, তারপর আপনার মুখেই শুনতে চাই। এই ধরনের ভৌতিক বলি বা অদ্ভুত বলি বা রহস্যজনক ঘটনা বলি, যে ভয় বলি, যাই বলি, এই ধরনের ঘটনা প্রথম আপনার সঙ্গে কিভাবে কবে ঘটেছিল? প্রথম গত বছর জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসে হইব। কাজে গেছিলাম নদীর পশ্চিম পাড়ে, কাজে থেকে আসতে। নদীর পশ্চিম পাড়ে মিনস হচ্ছে আপনি নারায়ণগঞ্জ শহরে আসছিলাম। আমি ওয়ার্ল্ডারে কাজ করি, তো শিপে ডক ছুটি দেরি হয়েছে, আস্তে আস্তে আমার প্রায় রাত্র 11টার দিক সময় হয়ে গেছে। আর মন্দিরের পাশতেই সবচেয়ে বড় রাস্তাটা আমাদের মহলায় ঢুকতে হলে, আর ওই পাশেই একটা বিশাল মন্দিরের পুকুর আছে। মন্দিরের সামনে গেটে একটা পুকুর, মানে এখানে সকল লোক গোসল করে, পুরো এলাকার মানুষ এটা গোসল করে। আর ওইখানে মানে অনেক সময় অনেক আজব আজব ঘটনা ঘটছে, অনেকের সাথে ঘটছে, অনেকে গোসল করতে গেছে, ওঠে নাই। আজ পর্যন্ত এখানে মানে পুকুরটা হিচা হয় নাই, আজ পর্যন্ত কেউ দেখেনি এটার গভীরতা কতটুকু। মানে আজ পর্যন্ত এই পুকুরটার পানি গভীরতাটা কতটুকু শেষ করা যায়নি, গভীরতাটা মাপা যায়নি। বৈশাখ মাসের 1 তারিখে ওই পুকুরে একটা পূজা হয়,
আচ্ছা, তারপরে আমি আসতেছিলাম মতো মানে আপনি আসতেছিলেন মানে কয়টার দিকে? 11:30 বাজে আপনি কাজ শেষ করে নদী শীতলক্ষা যে নদী আছে, আমি আবার সসন্ধ্যা হেঁটে এসেছি। আচ্ছা, শীতলক্ষা নদী নৌকা দিয়ে পার হয়ে আপনি আপনার বাড়ির দিকে যাচ্ছে। আমার বাড়ি মন্দির থেকে 5 মিনিটের রাস্তা আছে। আচ্ছা, আসার পরে আর শ্মশানটার মাঝখানে আসছে, ওইখানে ভয় পাওয়ার মতন কিছু নাই। আর আমি যেখানে যাব মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা, আর শুনছাম একদম নীরব একটা প্রকৃতির রাস্তা। আসার পরে 5 মিনিট হাইটে আসলাম নৌকা থেকে নেমা, গান শুনতে শুনতে আসার পরে আমার মোবাইল বন্ধ, আমি আসতেছি। আসার পরে এত সুন্দর একটা গন্ধ পাইলাম, সুবাস, যা কখনো কল্পনা করা যায় না। এত সুন্দর পেয়েছেন গন্ধটা? পুকুরের পাশে, মন্দিরের পাশে যে পুকুর আছে ওইখান থেকে 2-3 হাত দূরে পাড়ের রাস্তাটা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় হঠাৎ করে একটা গন্ধ আসলো, এত সুন্দর গন্ধ ভাই, অকল্পনীয়, বলার মতো না। এত সুবাস আমি কখনো শুনিনি আর জীবনে। আচ্ছা, তারপর একটু বললাম এত সুন্দর সুবাস কোথা থেকে আসে, কিছু তো নাই তেমন। মানে আপনি একটু চেষ্টা করলেন যে কোত্থেকে আসতেছে এই গন্ধটা একটু দেখি। পরে হঠাৎ আমি একটা কড়ি গাছের সামনে দাঁড়াইলাম, একটু আলোতে দাঁড়িয়ে দেখলাম যে একটা সুন্দর মহিলা গোসল করতেছে। আমি ভাবলাম না, এটা মন্দিরে কি হবে। পরে খেয়াল করলাম না, তো এত সুন্দর মহিলা আমাদের এলাকার তো নাই, এত সুন্দর মহিলা কখনো যায়নি, এত ফর্সা। পরে আমার পাশ দিয়ে হাইটে এলো, আমার ডাইন সাইড দিয়ে গেছে, আমি বাম সাইডে একটা কড়ি গাছের আউলিতে আছি। হাঁটার পরে 2-3 মিনিট পরেই এত একটা গন্ধ আসলো ভাই। আর ওই মন্দিরের পুকুরটা অনেক খারাপ বলতে ওইখানে অনেক মানুষ টানুষ ভয় টয় পাইছে আগেও। পরে যাওয়ার পরে এত একটা দুর্গন্ধ আসলো, অকল্পনীয় দুর্গন্ধ, আমার খুব খারাপ লাগতেছিল। পরে আমি ভাবলাম না, এটা নিশ্চিত কোনো খারাপ জাতীয় কিছু হবে। পরে আমি বোঝার চেষ্টা করতেছিলাম এটা আসলে কি। পরে আমি মানে ওরা দেখার সাহসটা পাইতেছিলাম না। আমার একটু বাসার দিকে অগ্রসর হওয়ার সবচেয়ে বেশি টেনশন, ভয় তো পেয়েছি, আমার শরীর পা কাঁপতেছে। পরে আমি আবার ভাবলাম না, যাই হোক একটু দেখি। পরে একটা আশ্রমের রাস্তাটা একটু দূরে একটা আশ্রম আছে, মানে এখানে পুরোহিতরা থাকে, একটু লুকাইলাম। মানে ওই আশ্রমটার এখানে যে একটু কোনা আছে, কোনার ওয়ালে একটু লুকাইলাম। লুকানোর পরে হঠাৎ মহিলাটা আসতেছে, যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলাম মহিলাটা নেই, একটা বিশাল এক বিড়াল, কালো রঙের বিশাল। ওইটা বিড়াল মানে খারাপ জিনিস ছাড়া কিছু না, মানে স্বাভাবিক বিড়াল আপনি দেখেন? আমি দেখিনি, কাউ মনে দেখেন আমার জীবনে, মনে এটা ফার্স্ট এত বড় বিড়াল। মানে কোনো শিয়াল হবে না, কুকুর হবে, এর চেয়েও বড় বিড়াল। পরে দেখলাম মন্দিরের পাশে একটা বিশাল এক বট গাছ আছে, আর ওইটা দিল আমুষা রাত। ওইখানে যাওয়ার পরে 3টা শ্মশান ভাই, বট গাছের এইদিকে 3টা শ্মশান, মানে 3 জায়গায় মানুষ পুরানো হয়, আমরাও দেখছি। তারপরে যাওয়ার পরে দেখলাম বিড়ালটা হঠাৎ একটু চোখটা করলাম, দেখলাম আর কিছুই নেই ওইখানে, যে বিড়ালটা চোখের পলকের মধ্যে উদয় হয়ে গেছে। হ্যাঁ, পরে আমি আসলাম স্বাভাবিক মতন, মানে পিছনে যাওয়ার চেষ্টা করিনি, বাসার দিকে আসছি। আসার পরে ওই দিন সকাল থেকে অনেক অসুস্থ ছিলাম ভাই, 3-4 দিন প্রায় অনেক জ্বর ছিল। আসলে ভয়ের কারণে আমার হাত পা কাঁপতা ছিল, মানে প্রচুর ভয় পাইছি। মানে জীবনে ফার্স্ট টাইম কিছু দেখলাম, অনেকের মুখ থেকে শুনছি, আমি কোনোদিন বিশ্বাস করিনি, মানে ফার্স্ট টাইম এত একটা ভয় পাইছি। আমি পরে আর ওইখানটা কোনোদিন আর যাইনি, যাইলেও আমি 10টার পর আর এখানটা কোনোদিন হাঁটাচলা করি না। তারপর হইলো ওই বছরেই লাস্টে ডিসেম্বরের মাস, বিজয় দিবস টুর্নামেন্ট ছাড়ছি, এলাকার সবাই মিলা, কোনো বাইরের টিম না, সবাই মিলা এখানে খেলবো। ওইখানে আমাদের 20-25টা হ্যালোজিন বাড়া হয়েছে। বাড়ার করার পরে অনেকে বলতেছে এই খুলেলাই, পরে বলতেছে না, খোলার দরকার নেই, কালকে তো খেলা হবেই, কালকে বিজয় দিবস, কালকে খেলা হবে। তোর আপনারা রাতের বেলা খেলার একটা আয়োজন করছেন, আমরা খেলতেছি, অনেক হ্যালোজিন বাল্ব লাগিয়ে খেলতেছিলাম। খেলার পরে অনেকে বলতেছে থাকতেই হইব মাস, কারণ এখানে চুরি হওয়ার সম্ভাবনা আছে, লাইট গুলো চুরি হয়ে যেতে পারে, 20-25 হাজার টাকা মালসা বানা, এলাকার চোর থাকতেই পারে। পরে অনেকে বললো আচ্ছা ঠিক আছে, কে কে থাকবি? পরে আমি বললাম ফার্স্ট টাইম আমি থাকবো। ফ্রেন্ড জুবায়ের, মুন্না, শাকিল, ইমরান, এই কজন আমরা ফিক্সড হইলাম যে থাকবোই পাহারা দেওয়ার জন্য। আর শীতের দিন তো ওষ পড়ার জন্য একটা তারপর গেলাম আমাদের পশ্চিম পারে মাঠের একটা গাছ আছে, মান্দার গাছ, আর ডুমুর গাছের নিচের একটু ছাওয়ার ভিতরে, আর মেন সাইডের একটু বিপরীত পাশে, মানে আড়ালে কেউ দেখতে পারবে না, এত আড়ালে গেলাম। ডুমুর গাছের কথা শুনে একটা কথা মনে পড়ে গেল, সুমন, মনে আছে তোর? যে দিনাজপুরে কড়াই বিলে গেছিলাম, তখন ডুমুর গাছের নিচে বসছিলাম, মনে আছে? তারপর তার গান বাজনা শুনছিলাম, শোনার পরে রাত প্রায় 12টা, পরে সবাই ঘুমানোর চেষ্টা, আমরাও আমি বললাম না, ঘুমান আসবো না, শীতের ভিতরে হাত পা কাঁপতেছে, কম্বল নিয়ে আসছি, একটা 5 জন মানুষ, কম্বল ঘুমাবো। পরে জুবাইর বলতেছে একদম সাইডে হয়েছে, আমি জুবাইরের পাশে, আর পূর্ব পাশে আমরা শুয়েছি, আর ওরা ডাইন পাশে শুয়েছে। জুবাইর বলতেছে দেখ দেখ বড় বাড়িতে কি আসতেছে, অর্ধেক প্রকৃতির একটা গান মুখে, হ্যাঁ একটা গান তো আসতেই পারে, টয়লেট তো খারাপ গান থাকতেই পারে, কোনো সমস্যা নেই। জুবাইর বলতেছে না, এটা স্বাভাবিক গন্ধ না, দেখ দেখ কি আসতেছে। আমি দেখ দেখ কি আসতেছে বলছে মতন তাকাই দেখি একটা অস্বাভাবিক জিনিস,
গলাটা নাই, একদম স্বাভাবিক মানুষ না, কোনো স্বাভাবিক হইতেই পারে না। চোখ দুইটা একদম সিনার ভিতরে, মানে বুকের ভিতরে, আর গলার এখানটা রক্ত পড়তেছিল, মানে মানুষের মাথায় নেই, মানুষের মাথা কাইটা ফেলে যে অবস্থা হইব। হাত দুইটা স্বাভাবিক মানুষের মতনই, কিন্তু অনেক বড় দেওয়ার আকার, অনেক বড়, মানুষ স্বাভাবিক এরকম হইতেই পারে না। আর পা গুলা আমরা একটু গাছ আসছে মতন দেখছিলাম, পা গুলো উল্টা, আর আমাদের বিপরীত ওদের পাও, আর মাটির সাথে কোনো স্পর্শ নাই। ও এত লম্বা যে গাছের লাগতেছে, কিন্তু আসলে লাগতেছে না, আমাদের দেখতেছে না। লম্বা মানুষ কিন্তু গাছের লাগতেই পারে, ডালা ডোলা একটু। রাস্তাঘাটের পাশে তো জঙ্গলের পাশে হাঁটতে যেতেছে, আর এখানে বাথরুম জঙ্গল থাকে, কিন্তু আসলে কিছু লাগতেছে না, হাইটে যেতেছে। তারপর থামলো, এখানে একটা শ্মশান আছে, মানে এটা পুরান শ্মশান, এটা বাজেয়াপ্ত। এখানে মানে 50-60 বছর আগে এখানে মানুষ পড়াইতো, এখন এটা বসতি। এটা পোড়া বাড়িগুলো সবাই চিনে। পরে ওইখানে একটা গাছ আছে, বর্ণ গাছ, মানে কদবেলের মতন একটা ফল হয়, ওই ফল গাছটা আছে ওইখানে। ও গিয়ে থামলো, গলা কাটাটা। পরে এখানে থামার পরে গন্ধ তো ভাই বিশ্রী গন্ধ, তো একদম ময়লার দুর্গন্ধ যা আসে, এর চেয়ে জঘন্য গন্ধ আসতেছিল। আসার পরে ওই শ্মশানে এখানে গেল, যাওয়ার পরে একটা বিকট শব্দ, মানে ডালা ভাঙা পড়তেছে, সব জুমের মুছাড়া যাচ্ছে, কিন্তু স্বাভাবিক আমরা দেখতেছি কিছু ভাঙতেছে না আসলে, কিন্তু আওয়াজটা হইতেছে, মানে সবার ভিতরে হাত পা কাঁপতেছে, অনেকে তো লড়েই না। আমার হাত পা কাঁপতেছে না, আমি পুরো স্তব্ধ, কম্বলের খালি শুধু মাথাটাই নাড়াইতে পারতেছে, যেন হাত পুরো অপস হয়ে গেছে পা। আর কারো যেন ডাক দিমু, আশেপাশে কিন্তু বাড়িঘর আছে, ডাক দেওয়ার মতন কোন কন্ডিশন আমার মুখ থেকে কত আসতেছে না। তারপরে দেখলাম গাছগুলা তো অস্বাভাবিক নড়াচড়ার মতন শব্দ আসতেছে, কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না আসলে কি হইতেছে। তারপরে এখানে 5-6টা টয়লেট একটু সামনে আগেই। পরে ওইখানের পাশে আরেকটা বাড়ি আছে, ওইখানে মানুষের সাইড লাশগুলা পুইরা, যে সাইড গুলা অন্তিম কাজ চালাইতো, ওইখানে নিস্তব্ধ ছিল। ওই চালতা গাছের গোড়া দিকে একটা আগুনের মতন হয়ে গেল। এই জিনিসটা বিশাল এক আগুনের গোলার মতন ধারণ করলো। দেখলো কে? আমি আর জুবাইর। দেখা জুবাইর তো সাথে সাথেই অন্যরকম, আমার অন্যরকম ভয় ঢুকিয়েছে। আসলে ওইটা যা শুনছিলাম আজকে প্রমাণ পাইলাম, আসলে আমাদের দাদা থেকে, যা এলাকার প্রতিবেশী থেকে শুনছি। মানে আপনাদের এলাকায় অন্যান্য মানুষজনের কাছে এগুলো শুনেছেন যে অনেকেই হয়তো এই জায়গাটাই হয় সেম। আচ্ছা, এই আগুনের গোলায় পরিণত হওয়ার পরে তারপরে কি হলো? চক্কর দিয়ে যাওয়ার পরে তো আর আমাদের অত দূর চোখটা যাওয়ার সম্ভাবনা নাই, আর এখানে তো জনবসতির কারণে চোখের আড়াল হয়ে গেছে। তো আমি একটা জাপানিজ স্টোরিতে এটা শুনছি, এক মহিলাকে তার হাজবেন্ড মেরে ফেলে নিজে সুইসাইড করে। তো এই ঘটনাটা নাকি ওই দিনটাতে প্রতিবার ঘটে, প্রতি এত তারিখেই এই ঘটনাটা বারবার রিপিট করতেছে নিজেকে। মানে এরকম ভাবে জাপানিজ কথা অনুযায়ী এভাবে বলা হয় যে ওই লোকটার রাগ ক্ষোভ যতদিন থাকবে নিজের ওয়াইফের প্রতি, তার ওয়াইফ তার সাথে মানে পরকীয়া প্রেম করে খুব বাজে একটা ঘটনা ঘটাইছিল, তো ওই রাগটা যতদিন শেষ না হবে, জাপানিজ ট্রেডিশন অনুযায়ী যতদিন পর্যন্ত ওই ক্ষোভ শেষ না হবে, এই ঘটনা বারবার পুনরাবৃত্তি ঘটতে থাকবে। জি ভাই, বড় বাড়ির কথাটা বলছিলাম, ওবাইদ কিন্তু একটা মানুষ সুসাইড করছে। ডর মানে ভয়। ডর শুনছেন আপনি? পরকীয়া প্রেমের কারণে, মানে যেই বড় বাড়ি থেকে ওই জিনিসটাকে হেঁটে আসতে দেখছেন, যে যেখান থেকে এটা হেঁটে ওই টয়লেটের ওখানে গিয়েছে, থেকে মেন শুরু। ওই চালতা গাছের এখানে কেউ একজন ফাঁসি দিয়ে মরছে। আর ওই বাড়িতে সবচেয়ে বড় কথা, মহিলারা তো রাত্রে সচরাচর বাইরেই হয় না। ওকে, এতক্ষণে আমি একটা কানেকশন খুঁজে পেলাম যে এই যে উনি এখন যে ঘটনাটা বললো যে ওখানে একজন কেউ সুইসাইড করেছে। এমনিতে আমরা জানি যে এই সুইসাইড বা অপমৃত্যু যেটাকে আমরা বলছি, যে বিভিন্ন কিন্তু ঘটনা প্রচলিত আছে এই সুইসাইড গুলোকে কেন্দ্র করে, কারণ যে আত্মাগুলো হয়তো স্যাটিসফাইড থাকে না, এবং সেই কারণে কেউ সুইসাইড তো আর মানে নিশ্চয়ই কোনো না কোনো ডিসস্যাটিসফ্যাকশন থেকেই করে। এবং সবচেয়ে বড় কথা কি জানিস, সুইসাইডাল টেন্ডেন্সির পরে বা সুইসাইডের পরে তুই যদি লাশগুলোকে দেখিস, তাহলে একটা জিনিস বুঝবি যে প্রত্যেকটা লাশের লাস্ট মুহূর্তে প্রচন্ড বাঁচার ইচ্ছা ছিল। সো দ্যাট ক্রিয়েটস দ্য ডিসস্যাটিসফ্যাকশন, যদি নাও থাকে। যখন ওই মোমেন্টটা কেউ একজন ফাঁসি দিয়েছে, ফাঁসি দেওয়ার মুহূর্তে যখন ঝুলছে, তখন যে বাঁচার যে আকুতি, তখন কিন্তু চাইলেও আর বাঁচা যায় না। এক্স্যাক্টলি, এটা অনেক টিনেজার বোঝে না, খুব ছোট ছোট কারণে তারা এই ধরনের। ওই বাড়িতে মানে মেয়েদের খুব কম সময় রাখা হয়, ওই বাড়িতে মানে মেয়েদের উপরে সবচেয়ে বেশি প্রভাবটা পড়ে এই ফাঁসির। এই জন্য কোনো মানে বড় মেয়ে ওই বাড়িতে থাকে না, অন্য কেন নিয়ে যায়, আত্মীয় স্বজন বা ঢাকা এসে পরে সচরাচর কাজ করে। ইন্টারেস্টিং ঘটনা। ওখানে এই ঘটনাটা ঘটার পর থেকে আর মানে ওই বাসার যে মেয়েরা আছে তাদের উপর কোনো কিছু একটা প্রভাব বিস্তার হয়েছে, সুইসাইড করার টেন্ডেন্সি বা এই ধরনের কিছু একটা দেখা যায়, সেই জন্য বাসা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যায়।
কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয়। ইট ইজ ইন্টারেস্টিং। আমার মনে হয় সুযোগ হলে কোনো একদিন যাওয়া উচিত ওখানে। জি অবশ্যই যাওয়া উচিত। অমাবস্যার রাতে। রাইট। সজীব ভাই, এর পরে কি হয়েছে? ভয় পাওয়ার পরে আমি অসুস্থ, প্রায় অনেক অসুখ হয়ে গেছিলাম। আমার পরে কবিরাজের কাছে গেছি, কারণ ঝাড়ফুঁক করে দিছে, বলছে তুমি আর কোনোদিন ওই দিকে রাস্তায় বের হইবা না আর যাতায়াত করবা না, অন্তত সন্ধ্যার পরে। আর আমার একটা দিয়ে দিছে, মানে আমার বাসায় একটা তাবিজ আছে আমার বালিশের সাথে, মানে যেন খারাপ স্বপ্নগুলো দেখতাম ওটা যেন না দেখি, ওখানে একটা তাবিজ রাখা আছে। যে বালিশ আপনি ঘুমান ওখানে একটা তাবিজ। আর আমি সন্ধ্যার পরে রাস্তাটা এখন যাতায়াত করি না। তো মোটামুটি এই ছিল হচ্ছে সজীব ভাই আপনার অভিজ্ঞতা, এখন পর্যন্ত আপনার অভিজ্ঞতা আছে সেই বিষয়ে। তো রেহান, আমরা তো সজীব ভাইয়ের ঘটনা শুনলাম, একটু বাকিদের কাছেও যাই। সেটাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ লিটন। মোহাম্মদ লিটন, কি করেন? আমি গাড়ির শোরুমে চাকরি করি, আর এর পার্ট টাইমে আমি ডান্স শেখাই। ডান্স শেখান? জি। ওকে। থাকি আমি যাত্রাবাড়ি কাজলাপাড়া। ওই মাছের আড়তের? হ্যাঁ হ্যাঁ, জি জি। আচ্ছা, রেহান, তো মাছের কথা শুনলেই আমাদের মাথায় কিছু চিন্তা চলে আসে। যাই হোক, দেখি চিন্তাধারা, লিটন ভাইয়ের চিন্তাধারা আমাদের চিন্তাধারা কতটুকু পার্থক্য হয়। আচ্ছা লিটন ভাই, আমরা কিছুটা শুনেছি ডট টিমের কাছ থেকে, আমরা ডিটেইলস আপনার কাছ থেকেই শুনতে চাই। প্রথমে আমরা কোন ঘটনা শুনতে পারি আপনার লাইফে? প্রথমে এই অদ্ভুত ঘটনা কি ঘটছিল? এটা আমাদের দেশের বাড়িতে। কোথায় দেশের বাড়ি? এটা হলো মাদারীপুর। মাদারীপুর ইসুপুর গ্রাম হইল গোয়ালদি। আমার আব্বার 2 বিঘা জমি, আমাদের জমি আর কি, এটা মানুষের দখলে ছিল, আমাদের দখলে আনছে আর কি, নিজের দখলে আনছে, সেটা আর আমরা জানি না। আমার আব্বা যখন আমার কাছে আসছে আর আমার বড় ভাইয়ের কাছে আসছে, আমার বড় ভাইটা বলতেছে যে আমরা এরকম একটা জমি দখল করছি, আইসা তোরা দেখা যা। মানে আপনারা 2 ভাই তখন ঢাকায়? হ্যাঁ। আর আপনার আব্বা হচ্ছে আপনাদের গ্রামের বাড়ি? হ্যাঁ, গ্রামের বাড়িতে। তো সেখান থেকে উনি বললো যে আমাদের যে আগে জমিটা অন্যরা দখল করে ছিল বা আমরা পুনর্দখল করেছি। আমার দাদা ওর একটু রহস্যের ছিল, তো উনি আবার আমার দেখা, তা আমার ঘটনা কিছু জানছে যে আমি ঢাকাতে ডান্স শিখাই। ওই দাদা আবার আমাকে নিয়ে বাজারে একটা অনুষ্ঠান করাইছে। আচ্ছা। আমার থেকে ঢাকার থেকে আরো কিছু আর্টিস্ট নিয়ে গেছি আমি। পরে এই ডান্স দেখে অনেকে আমার কাছ থেকে ভিজিটিং কার্ড নিছে। একটা ছোট একটা বাচ্চা মেয়ে আমার কাছ থেকে একটা কার্ড নিছে। ওরা ফ্যামিলির ভিতরে 4 বোন, এটা আমি জানি না। ওগো এক বোনের সাথে মানে আমার সাথে ফোনে রিলেশন হয়। ওর কণ্ঠ এরকম মানে এত সুন্দর, বোঝাইতে পারবো না, বুঝাতে পারবেন না। মানে ওর সাথে এরকম 3 থেকে 4 মাস আমার সাথে, হ্যাঁ, ফোনে আমার সাথে কথা হয়েছে। ওর দেখার জন্য একটা সময় ডিল করি আমি ওর সাথে। ও আচ্ছা, আপনার এতদিন ফোনে কথা বলছেন, একজন আরেকজনকে দেখা হয়? আমি দেখিনি কাউরে। ওই যেই বাচ্চা মেয়েটা ভিজিটিং কার্ড নিয়েছিল আপনার কাছ থেকে, তারই বড় বোন? হ্যাঁ, ওরই বড় বোন। আচ্ছা। ওর সাথে একটা ডিল হয় যে আমি অমুক দিন আসবো, অমুক দিন আসলে তুমি অমুক জায়গায় থাকো, আমি তোমাকে দেখবো। এটা হচ্ছে আপনাদের গ্রামের বাড়ি? জি, গ্রামের বাড়িতে। ওকে। এসে পরে আমি এখান থেকে আমি বিকাল 5টা বাজে রওনা দিছি। ঢাকা থেকে? 5টা বাজে। আমার যাইতে যাইতে প্রায় 8টা থেকে 9টা বাজছে। আচ্ছা। তা আমি যখন বাজারের দিকে নামছি, আমি তখন দেখি যে আমার বাজারের দিকে অনেক দোকানপাটি বন্ধ হয়ে গেছে, বাজার টোটালি বন্ধ হয়ে গেছে। এখানে 2 থেকে 3টা দোকান খোলা আছে, 4 দোকান। এখানে বসে আমি চা খাইলাম। রাত হয়ে গেছে তখন? হ্যাঁ, এই সময় বাজে 10টা থেকে 10:30 বাজে। গ্রাম অঞ্চলে দেখা গেছে 10টা থেকে 10:30 বাজলে অনেক রাত। আর আমাদের কিন্তু গ্রামে চলার পথে ওরকম আইডিয়া বলতে কিছু নাই, এত অন্ধকার। তা আমি দোকানে বসে চা খেলাম। চা খাওয়ার পরে ওর সাথে ফোনে কথা হচ্ছে যে আমি আসছি, অমুক জায়গায় আসি। আমি ওর দেখার জন্য খুব আমি ছটফট করতেছি, মানে খুব প্রথমবার দেখবো। তাই এটা আবার আমার আব্বাও জানে না, আমার ভাইয়েরাও জানে না, কেউ জানে না। আমি যাওয়ার পথে আমি যখন বাজারটা ক্রস করি, তখন একটা ব্রিজ পড়ে। ওই ব্রিজটা পার হওয়ার পরে আমি আর কিছু দেখি না, শুধু অন্ধকার। আপনার 2 সাইডে বিল, শুধু বিল। এমনি মাঝখানে শুধু রাস্তা, আপনাকে 3 মাইল থেকে 4 মাইলের রাস্তা। এটা শুধু হাইটা যেতে হবে, হাঁটা পথ। আর কোনো মানে রিক্সা ভ্যান বলতে কিছু নাই, শুধু হাঁটার পথ। পরে আমি আস্তে আস্তে ব্রিজটা একটু আগে বাড়ার পরে আমি দেখি যে পিছন থেকে একজন লাইট মারা আসতেছে। তা আমি বললাম যে এর সাথে সাথে আমি আডুম। আমি একটু সাহস পেলাম, সাহস লাগবে, একসাথে গেলে একটু সাহস। আমি 10 কদমের মতো আগে বাসি, পরে দেখি পিছন থেকে নাই, পিছন থেকে আরেক বাড়িতে চলে গেছে লাইট মারতে হচ্ছে। আমি ভয় পাইতেছি। আপনি যখন হাঁটতেছিলেন ওইখানে, আপনি যখন অন্ধকারের মধ্যে যাচ্ছিলেন, তখন কি আপনি চোর ডাকাতের ভয় পাচ্ছিলেন নাকি অশরীরী কোনো কিছুর ভয় পাচ্ছিলেন? না, চোর ডাকাত। যখন আমি পিছন দিকে তাকাই দেখি ওই লোকটা নাই, তখন আমি একা।
ওই জায়গাটা আমি একা হয়ে গেছি। এমনিতে একটা ভয়, এমনি একটা আমার ভয় জাগছে যে আমি একা। তারপরে আপনি আবার হাঁটা শুরু করলেন? হ্যাঁ, আমি আস্তে আস্তে হাঁটতেছি। তা হাঁটার পরে 10 কদম হাঁটার পরে আমার পিছন থেকে শব্দ হইতেছে, হাঁটার শব্দ, একটা স্যান্ডেলের শব্দ আসতেছে। আচ্ছা, আমার শু পরা ছিল, তখন আমি আমার পায়ের শব্দটা একটু একবারে কমাই দিছি, যে আমি আস্তে আস্তে হাঁটি, যাতে আমার পায়ের শব্দটা না হয়, যেন আপনার শব্দ না, আমার শব্দটা না হয়। দেখি আমার পিছনে কি এর শব্দটা আসে, তা আমি দেখতেছি স্পষ্ট একবার স্যান্ডেলের শব্দ। আমার কাছে অনুভব করতেছি যে আমার পিছন থেকে 2 হাত টান করে যাতে আমার গেটের ভিতরে ধরবো, এরকম অনুভব লাগতেছে আমার কাছে। আমার শরীরে পশম দাঁড়িয়ে গেছে, তো অন্ধকার, আমার হাতও কোনো লাইট নেই, আমি অন্ধকারে কোথায় জানতাম। আপনি পিছনে তাকাইছেন তখন? না, আমি পিছনেও তাকাইনি, আমি শুধু আল্লাহ বিলে করতেছি যাতে আমি ঠিকভাবে আমি পৌঁছাইতে পারি আমার বাড়িতে। তাই এর ভিতরে আরেকটা, আপনাকে ডান দিকে একটা ক্রস করতে হয়। ডান দিকে ক্রস করার আগে একটা বাতাস আসে, হালকা পাতলা, এই টিপটিপায় বৃষ্টি পড়ে, তা বৃষ্টি পড়ার সাথে সাথে আপনাকে হালকা ধরনের একটু বাতাস আসে। ওই বাতাসে অনুভব করতে পারলাম আমি যখন ডাইন পাশে ক্রসটা করি, আপনার ওই রাস্তার মাথায় 2টা তাল গাছ আছে, 2 সাইডে বিল, বিলের মাঝখানে আমি যে রাস্তা ক্রস করছি ওই ক্রস করার রাস্তার মাথায় 2টা তাল গাছ আছে। এই তাল গাছটা অনুভব করতে পারলাম যে ওই তাল গাছের যে বাতাসটা, এই বাতাসটা আমার গায়ে লাগতেছে না, একদম সেম। আপনাকে তাল গাছটা এত এরকম কাজ করছে, ঘটনা হচ্ছে যে তাল গাছের মধ্যে যেই পরিমাণ বাতাস লাগতেছে এই পরিমাণ মতো আমার শরীরে লাগতেছে না। তাল গাছ পুরো নুয়ে কাত হয়ে যাচ্ছে, একবারে কাজ হয়ে গেছে। আপনার তো উড়েই যাওয়ার কথা, কিন্তু আপনার কাছে এতটা লাগতেছে না বাতাস। তখন আমার ভিতরে আরো ভয় যাচ্ছে। ভয় জাগার পরে আমি তো আল্লাহ বিলে করতেছি, আর এখন আমি আগেও পারতেছি না, আমি পিছের দিকে আসতে পারতেছি না, এখন আমি মাঝামাঝি হয়ে গেছি। আর ওই স্যান্ডেলের যে শব্দটা, এটা কি আছে? না, স্যান্ডেল শব্দ আমি তখন তাল গাছের দিকে খেয়াল করছি, যে আমার তাল গাছটার দিকে হয়তো আমার পিছনেরটা সামনে আসছে, এরকম। আপনার দৃষ্টি তখন তাল গাছের? আমার তাল গাছ কিভাবে, শুধু ওই 2টা তাল গাছটাই একবার কাইট হয়ে যেতেছে। পরে আমি এখানে আরো ভয় পাইছি, আল্লাহ বিল্লাহ করতেছি যাতে আমি ঠিকভাবে পৌঁছাইতে পারি বাড়িতে। পরে তাল গাছটা ক্রস হওয়ার পরে হাতের বাম দিকে একটা মসজিদ আছে, মসজিদের আগে একটা জঙ্গল আছে, আপনি উপর দিয়া গাছ, এটা নিচ দিয়া পথ, এদিক দিয়ে একটু অন্ধকার বেশি, এটা পার হলে মসজিদ। তা আমি আল্লাহ বিল্লাহ করছি যাতে আমি মসজিদ পর্যন্ত আগাইতে পারি, তাহলে আমি সারা রাত লাগবে মসজিদে থাকবো। মসজিদ পর্যন্ত গেছি, পরে ওখানে আরেকটা ব্রিজ আছে, আমার ব্রিজের নিচ দিয়ে গেলে আপনাকে খাল পার হইতে লাভ দিয়ে একটা ধাক্কা বাস আছে, বাঁশের সাঁকো আছে, হ্যাঁ বাঁশের সাঁকা দেওয়া আছে, ওটা লাভ দিয়ে যাওয়া যায়, নাহলে হাঁকা দিয়ে যাওয়া যায়। আমি চিন্তা করলাম আমি নিচ দিয়ে যাবো না, উপর দিয়ে যাই। আমি আবার চিন্তা করলাম আমি যদি নিচ দিয়ে যাই, দেখা গেছে আমাকে আমার ফালায় রাখতে পারে না, আমার পানির মধ্যে, পানির ভিতরে আমার গায়ে রাখতে পারে, এই ভয়ে আমি উপর দিয়ে গেছি। তো উপর দিয়ে ব্রিজ দিয়ে গেছে, ওই সময় আবার পাটের সিজন ছিল, আপনি পাট আমার থেকে লম্বা লম্বা বড়, এরকম পাটের সিজন। ওই আমি যখন ব্রিজ দিয়ে নামটা আপনাকে ডান দিকে ক্রস হয়েছি, তখন ওই খালের আর হইলো আপনাকে পাট খেতের যে আইলটা পড়ছে, আমি আইলের মাঝখান দিয়ে হাঁটতেছি, ওখানে আবার একটা নারকেল গাছ আছে, একটা তাল গাছ আছে। আইলের যে অর্ধেক পথ পর্যন্ত আমি গেছি, তা আমার হাতের ডান দিকে হইলো খাল আর বাম দিকে হইলো পাট খেত। এখন ওই অর্ধেক পথে নারকেল গাছে গোড়াটা আসার পরে দেখি আমার দাদা আসতেছে। আমার দাদা সামনের দিক থেকে, হ্যাঁ আমার সামনাসামনি হয়ে গেছে আমার দাদা। তখন রাত কয়টা বাজে? রাত তখন 11:30টার মতো বাজে, তা আস্তে আস্তে 15 মিনিট লাগছে, 11:30 বাজছে। আমার দাদা আমার বলতেছে যে এত রাত্রে তুমি কোথেকে আসলে? আমি ঢাকা থেকে আসছি। তা আমি যে কি ব্যাপার আছে সেটা তারা জানে, বলাও যাবে না, বলা যাবে না। আমার বললো যে কি কারণে আসছে? আমি তোমাকে দেখতে আসছি, এটি বললে আমি আবার হারা দিলাম। তা আমার আবার বললো কি, যাও সামনে আরেকজন আছে। আপনার দাদা বললো? হ্যাঁ, আমার সামনে তোমার আরেক দাদা আছে, যাও। এই কথাটা বলছে, আমি স্পষ্ট শুনছি কথাটা, যাও সামনে তোমার আরেক দাদা আছে। এই কথা শোনার পর আমি 2 কদম দিছি। 2 কদম দেওয়ার পরে দেখি হ্যাঁ ব্রিজ পার হয়ে গেছে। আমি পিছন দিকে তাকাই দেখি হ্যাঁ ব্রিজ পার হয়ে গেছে। আপনার দাদা? জি, 2-3 মিনিট 4 মিনিটের রাস্তা। 4 মিনিটের রাস্তা, মানে 2 সেকেন্ডের মধ্যে, 2 সেকেন্ডের ভিতরে হ্যাঁ সে চলে গেছে। হ্যাঁ চলে গেছে। আমার দাদা যখন আমার ছেড়ে গেল, আমি তো একা খালের সামনে, আমার হাতের বাম দিকে গেল পাট খেত। আমার ভিতরে ভয় জাগতেছে যে এই পাট খাতের থেকে নিয়ে আবার আমার থাবাতে ধরে, আমার এই ভয়টা কাজ করতেছে। পাট খেত তো অনেক লম্বা লম্বা, আর অনেক ঝুট ঝাপটা, কিছু কিছু পোকা আছে আর কিছু পাখি আছে, এগুলো রাত করে অনেক শব্দ মানে ওই শব্দতে আমার ভয় আরো কাজ করতেছে না। পরে আমি তো আল্লাহ বিল্লাহ করতেছি, আমি চিন্তা করতেছি যে আমি যদি ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটা দিই, একটা আইলের রাস্তা আছে, মানে ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটার একটা পথ আছে, তা এখান দিয়ে গেলে
আমি 2 মিনিটের ভিতরে বাড়িতে উঠতে পারি। আর যদি আমি সোজা হাইটা আরেক বাড়ি টপকায় যেতে হয়, ওখান থেকে গেলে আরো 5 মিনিট বেশি লাগে। তো আমি চিন্তা করছি আমি ক্ষেতের মাঝখান থেকে হাঁটবো। ওখান থেকে গেলে ওখান থেকে আমি গেছি, তো ওখান থেকে যাওয়ার পর আমাকে এই ক্ষেতটা শেষ হইলেই আমাদের উড়ান পড়ে। উড়ানের ভিতরে আরো 2টা তাল গাছ আছে আমাদের। এই তাল গাছের গোড়ায় আইনাল দাদা নাম করে, সে আবার সবসময় সাদা পাঞ্জাবি পরে আর সাদা লুঙ্গি পরে, হ্যাঁ আবার সাদা দাড়ি, হ্যাঁ দেখি উবুতে কি জানি করতেছে ওই তাল গাছের গোড়ায়। পরে আমি দেখি, আমি তারা সালাম দিছি। আমি সালাম দেওয়ার পরে হ্যাঁ সালামের উত্তর দিছে আমার, তুমি এত রাত্রে এখানে কেন? আমি তোমাদের দেখতে এলাম। আচ্ছা ঠিক আছে, তুই আয় এদিকে। পরে এদিকে আর আমি যাই না, আমার কান্দে ব্যাগ ছিল, তা আমি আইতেছি, আমি ব্যাগটা রেখা। আমাদের উঠান হইলো 2টা, একটা হইলো নিচে উঠান, ওই উঠান আবার একটা উঁচা উঠান আছে। উঁচা উঠানে যখন উঠছি, আমার দাদা দেখে হপায় খাওয়া দাওয়া করে হাত মুছতে মুছতে উঠানে আইসে। আমি দাদা তুমি না তাল গাছের করে? আমি বলে যাম কি করতে, আমি যে হবাই ভাত খেয়ে বেরিলাম ঘরের থেকে। প্রথম যে দেখা হয়েছিল যে দাদার সঙ্গে, মানে আমার দাদা হইলো 3 খায়া বাইরে দেখছেন? আমি একটু পরিষ্কার হই, আপনি খায়া বাইরে দেখছেন কাকে? আপনার আয়নাল দাদাকে? একটু আগে তাল গাছের গোড়ায় উবুত হয়ে কি যেন করতেছিল? উবুত হয়ে কি জানি করতেছে। আমি ব্যাগ থইতে গিয়ে দেখি যে হ্যাঁ রুমের থেকে বেরিয়েছে হাত মুছতে মুছতে গামছা দিয়া। মানে আমি দাদা তুমি না তাল গাছের গোড়া দেখলাম। পরে আমি যে রাস্তায় ভয় পাইছি এটাও আমি বলি নাই। আচ্ছা পরে আমার দেখে আচ্ছা ঠিক আছে ঘরে যাও। পরে আমি খাই নাই, আমার ভিতরে ভয় থাকতেছে, আমি কিসের জন্য আসছি প্রশ্ন যদি করে আমি কি করবো এই চিন্তাটা আমি করতেছি। পরে ঘরে আবার আমার চাচারা ছিল, আমার চাচিরা আসছিল, এর আবার ঢাকা থাকে, ওদিন গেছিল বেড়াইতে। হ্যাঁ রুমে থাকার জায়গা নাই দেখা, ওই যে দাদার লোকে রাস্তায় দেখা হয়েছে ওই খালের দিকে, হ্যাঁ ওই দাদার রুমে যে আমার শোয়েছে। পরে আমি যে দেখি হ্যাঁ রুমে শোয়া, উনি রুমে শোয়া। আমি হ্যাঁ বললাম দাদা আপনি না বাজারের দিকে রওনা দিলেন, আপনার আমার সাথে দেখা হইলো। কি আমি যে সন্ধ্যাবেলায় শুয়েছি, আমি এই শোয়াই, আমি তোর কথা। তার মানে প্রথম যার সঙ্গে দেখা হয়েছে সেও হচ্ছে আপনার দাদা ছিল আসলে? সেও মানে অস্বাভাবিক কেউ ছিল না, ছদ্মবেশে ছিল। তার মানে সেখানে তো উনিও বলেছিল যে সামনে আরেকজন আছে। পরে রাত্রে খাওয়া দাওয়া করে শেষ করে যখন আমি শুই, শোয়ার পরে রাত্রে এগুলো আমি ভাবতেছি, এমনি ভয় কাজ করতেছে না, কিন্তু এগুলো ভাবতেছি আমি এগুলো কি দেখলাম আর আমার কি দেখাইলো। এগুলো ভাবার পরে ঘন্টাখানিক পরে দেখি আমার চোখ আমার ঘুমে লেগে আসতেছে, অতটা ঘুম নাই চোখ লেগে আসতেছে। তখন আমার যে রুমে শুইতে দিছে এই রুমটা হইলো অনেকে আপনি গ্রামের বাড়িতে আইতনা রুম কয়, যেটা আমরা ঢাকায় বলি বারিন্দা। ও আচ্ছা, বারান্দা। আমরা বারিন্দা বলি, গ্রামে কয় আইতনা রুম। আইতনা রুমে আপনি হোলা আছে না, পাটের যে হোলা দিয়া বেড়া বানানো, আচ্ছা আচ্ছা, এক সাইড বেড়া বানানো। তো ওখান দিয়ে এতটুকু আপনাকে ছোট করে জ্বালানা কাটা আছে। ওইটা আবার এমনি দরজা সিস্টেম নাই, শুধু এমনি জানালাটাই কাটা, কোনো এমনি কিছু নাই। ওইটা বাতাস আসার জন্য। তা ওদিকে আমি 2 পাও দিছি আর মাথা দিছি আমি এদিকে উত্তর দিকে না, এটা আমি বলতে পারি না। ওই জানালা দিকে আমি 2 পাও দিছি, 2 পা হচ্ছে জানালার দিকে। হ্যাঁ 2 পাও দিয়ে আমি ঘুমাইতেছি। তো ঘন্টা খানিক পরে দেখি আমার চোখ লেগে আসছে। তো এর ভিতরে ওই ফাঁকা জায়গা দিয়ে আমার টান দিছে। কে টান দিছে সেটা আমি দেখি নাই, আমি মনে হলো যে কেউ একজন টান দিয়ে আমার টান দিছে, আমার আডু পর্যন্ত বাইর করে লেগেছে। আমি তো চিৎকার, এসে পরে আমার দোনো দাদারা আইসা করে কি হয়েছে, আমি এই ঘটনা। আপনি ওনারা যখন এসে চিৎকার করে দেখছে, আপনার পা কি তখন বাইরেই ছিল, ওই জানালার বাইরে ছিল? পা ধরে বের করে না। মাই গড, কিন্তু মানে আচ্ছা তারপর শুনি হেরা লাইট লাইট মেরা কিছুই দেখে নাই, অনেক জায়গায় খুঁজছে, কেউ দেখে না। হেরা মনে করছিল যে বাড়িতে ডাকাই ধরছে, চোর ডাকাত কিছু একটা। হ্যাঁ ডাকাত মনে করে লাইট লাইট মেরে অনেক জায়গায় বেঁচেছে, কোনো জায়গায় পাই নাই। পরের দিন সকালবেলায় এই আমার দাদির একটা ছাগল ছিল, খুব আদর করতো ছাগলটা, আমি আদর করতাম। আমরা পরদিন দেখি ওই যে 2টা তাল গাছ আমাদের উঠানে, এই তাল গাছের গোড়ায় ওই ছাগলটা ছিঁড়ে ফিরা খায়, একটা নারী বুড়ি ছিঁড়ে ফিরা। মানে চিন্তা করছো, ওই যে আপনার একটা দাদার রূপ ধরে যে উল্টায় ছিল, হ্যাঁ তার মানে তখন ওই ছাগলটাকে মনে হয় ধরছিল বা মারতেছিল। এটা আমার মনে হচ্ছে এখানে দেখ কয়েকটা বিষয় আছে। এক, যে উনাকে যখন টান দিয়েছে, উনার দাদারা যখন আসছে, এসে কিন্তু পা 2টা বাইরেই দেখছে, আমার পায়ে দাগও আছে। তার মানে হচ্ছে এইখানে উনার মানসিক কোনো কিছু ভয় থেকে স্বপ্ন দেখেছে, এটা ভাবার কোনো কারণই নেই। এবং 2 হচ্ছে
এর পরের দিন ওই ছাগলটাকে ওখানে মানে খুব বিকৃত অবস্থায় নারী ভুড়ি এটা মানুষ কেউ যদি করতো হয়তো চুরি করে নিয়ে যেত বা খাওয়ার মতো করে হলে বা ওরকম এইভাবে ইভেন গ্রামে যে দুষ্টমিগুলো করে ছেলে পেলে ইচ্ছাকৃত ভাবে চামড়া মাথা ফেলে যায়, খুব সুন্দর করে কেটে ফেলে যায় যে আমরা রাত্রেবেলা পার্টি করছি বা খাইছি সবাই মিলে, বাট ইট ইজ নট লাইক দ্যাট। আপনি যেটা বলতে চাচ্ছেন যে ছেঁড়া বেড়া অবস্থায় মানে খুব বিচ্ছিরি অবস্থায় মানে নারী ভুড়ির টেনে তো মানুষ করলে অন্তত এইভাবেও করবেন। আমার কি মনে হচ্ছে জানো, আমি জানি না, আমার কানেকশনটা মনে হচ্ছে কোনো না কোনো ভাবে লিটন ভাইয়ের বিপদটা ওটার উপর দিয়ে গেছে। তাকে ধরতে না পারার রাগটা এবং জানালা দিয়ে টেনে যে বের করতে পারেনি, যদি লিটন ভাইকে বের করতে পারতো একবার চিন্তা করে দেখ। আমি চিন্তা করতেছি যে পুরা পথে 2 বার চেষ্টা করছে কিন্তু তাকে ডাইভার্ট করার। তখন যদি প্রথমবার তার দাদার ওই রূপটা দেখে উনি চিন্তা করতো যে ওনার সাথে আমি বাজার পর্যন্ত যাই, আবার একসাথে আসবো, তাইলেও লিটন ভাই চলে যেতে পারতো। এবং দ্বিতীয়বার আইনাল দাদা ডাক দিছে, তখনও কিন্তু সে তার কাছে যাইতে পারতো যে কি জন্য ডাক দিছে, ব্যাগ রাখার জন্য আপনি বাসায় চলে গেছেন। মানে আমার তো মনে হচ্ছে মানে ম্যান, আর এই যে টান দেওয়ার কথাটা শুনে আমার মানে আমি আমার লাইফে সবচেয়ে আমি এখনো দেখাই। আমরা আসলে মানে লাইট মার ভালো করে রেহান। হ্যাঁ ওকে, আমরা দেখতে পাচ্ছি দাগটা। আসলেই কাহিনী যেটা হয়েছে সুমন দোস্ত, আমার দেখা সবচেয়ে হরেটিক 2টা মুভির কথা আমার মনে পড়ে গেছে। নাম্বার 1 হচ্ছে প্যারানরমাল অ্যাক্টিভিটি 1, যেটাতে ঠিক এভাবেই অশরীরী ভাবে টান দিয়ে নিয়ে যায়, আর আরেকটা হচ্ছে একদম রিসেন্টলি যেটা দেখলাম দ্য কনজিউরিং, সেটা তো সেম ঘটনাটা ঘটছে। রেহান, যেটা মনে হচ্ছে ওনার ঘটনা শুনে যে ওই বাসায় যদি ওই ধরনের প্রাণী একটা কিছু না থাকতো যে যার উপর দিয়ে তার রাগটা বা তাদের ক্ষোভটা কিছুটা মেটাতে পারছে, তাহলে কি হতো? একটা ব্যাপার খেয়াল করছিস যে দেখ, ছাগলটা যেটা হয়েছে ওইটা কিন্তু সরাসরি তার উপরে ঝাঁপায় পড়া এই কাজটা করতে পারতো। প্রথমে তো কিন্তু সে একাই ছিল, কিন্তু সবসময় দেখা গেছে এই অশরীরী জিনিসগুলা কোনো না কোনো একভাবে ডাইভার্ট করে নিয়ে যেতে চায়, ডিরেক্ট অ্যাটাকটা কখনো করে না। তাদের, আমার ধারণা তাদের নির্দিষ্ট কিছু জোন থাকে যেখানে ওরা নিয়ে যেতে চায়। আমরা অনেক ঘটনা পাইছি যে হয়তো কাউকে দেখছে, বলছে যে মানে এমন ভাবে ইঙ্গিত করতেছিল মন্ত্রমুগ্ধের মতো, হয়তো পেছনে পেছনে যাচ্ছে, চাইলে কিন্তু ওখানে অ্যাটাক করতে পারছে, কিন্তু অ্যাটাক করে না। আমার ধারণা হচ্ছে এখানে ওদের নির্দিষ্ট কমফোর্ট জোন বা ওদের ওই কাজটা ওখানে করতে পারবে এরকম কিছু একটা বিষয় আছে। আমার মনে হয় এই ব্যাপারে আমরা সবাই সাবধান থাকতে পারি যে এই লিমিটেশনটাকে আমাদের খেয়াল রাখতে হবে যে তাদের একটা লিমিটেশন আছে, তারা স্পেসিফিক জায়গা বা স্পেসিফিক একটা প্লেসে না যাওয়া পর্যন্ত তারা ওই রূপ ধারণের চেয়ে বেশি কিছু করার বোধহয় ক্ষমতা রাখে না। এবং সেক্ষেত্রে আমি বলি যে একটু যারা এই ধরনের ঘটনার মুখোমুখি হন তারা এই বিষয়গুলো একটু মাথায় রাখুন যে আপনি এমন কিছু জায়গায় চলে যাচ্ছেন কিনা যে জায়গাটাতে আসলে আপনার যাওয়া উচিত না, যে কোনো কিছুর মোহে পড়ে। লিটন ভাই, আপনি আসলে ডেফিনেটলি বলতে অনেক সৌভাগ্যবান একটা মানুষ। মানে আমি যেটা শুনলাম অনেকদিন পরে ডরে আবার মারাত্মক, সিরিয়াসলি মানে অন্যরকম। ওকে লিটন ভাই, এরপর আর কি হলো? এরপরে আমার দাদি এই ছাগলটা নিয়ে আমাকে অনেক গালাগালি করে, এখনো করে। আজকে তোর কারণে আমার ছাগলটা হারাইলাম, এই ভয়ও আমি আজকে 3 বছর ধরে আমি বাড়িতে যাই না। বলে চিন্তা করে এবার ভয়ের মাত্রাটা কোথায় গেছে। আসলে স্বাভাবিক, যার সাথে দেখা গেছে এই ক্ষোভটা আমার পরবর্তীতে উঠাইতে পারে। ওই রুমটাতে যদি আরেকবার লিটন ভাইকে ঘুমাতে দেওয়া হয়, একা পারবেন ঘুমাতে বেরোবে? আমার তো সেই জন্য উনি তো বাড়ি যায় ছেড়ে দিয়েছে। সত্যি কথা বলতে আপনি যখন বলতেছিলেন ঘটনাটা, তখন আমি আপনার কণ্ঠের মধ্যে ভয় টের পাচ্ছিলাম। এটা আসলে যারা না দেখছে বুঝতে পারবে না, জানি না শুনে কতটুকু মনে হচ্ছে। আমরা তো চোখের সামনে দেখতে পাচ্ছি। দিস প্লেস ফ্রিক্স ইউ আউট মোর ম্যান, এই জায়গাটার। ওকে লিটন ভাই, এরপরে কি আর কোন ধরনের কোনো কিছুর সম্মুখীন হয়েছিলেন লাইফে? যে আরেকটা ঘটনা আছে, সেটা হলো আমার একাডেমি লাইফের ঘটনা। একাডেমি মানে? আমার ডান্স একাডেমিতে। আমি একাডেমিতে আমি পারিবারিক সমস্যা নিয়ে আমি বাসায় আমি যাই না। প্রায় 3 থেকে 4 মাসের মতো আমি একাডেমিতে থাকতাম। একাডেমিতে খাওয়া দাওয়া, ঢাকায় আপনি একাডেমিতে থাকছেন, খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া একাডেমিতে, মানে বাসা থেকে খাবার আইনা দিত, আমি একাডেমিতে বেশি খাইতাম। এই যে সজল, আমি আর আরেকটা ছাত্র আছে, ওর নাম হলো রাব্বি। সজল মানে হচ্ছে আপনার সঙ্গে যে বন্ধুকে আপনি নিয়ে আসছেন, যে আজকে আমরা এই ট্যুরে যে বন্ধু যুক্ত হয়েছে, এই সজল ওনার নাম। তো আপনার নাম সজল? আচ্ছা, আপনার সাথে কি আপনার ফ্রেন্ড নাকি? না, আমার ওস্তাদ। আচ্ছা, মানে উনি আচ্ছা আপনার ছাত্র? জি, আমার ছাত্র স্টুডেন্ট। আচ্ছা, এই ঘটনার সঙ্গে আপনিও প্রত্যক্ষদর্শী, আপনি দেখেছেন? জি, আমি দেখেছি। আচ্ছা, তারপরে কি হলো লিটন ভাই? আমি যখন একাডেমিতে থাকি, আমার পারিবারিক সমস্যা নিয়ে, রাস্তার সাথে আমার একাডেমিটা তো মানে একটা গলির ভিতরে, মানে ওই গলির রাস্তার ভিতরে আপনি মনে করেন যে আমাদের যে একাডেমিটা, এটা হলো রাস্তার সাথে।
সাথে, একের রাস্তার পাশাপাশি। আচ্ছা। তো একদিন রাত্রে 2টা থেকে, এটা কোন এলাকায়? যাত্রাবাড়ি? যাত্রাবাড়ি চানমিয়া রোড। আচ্ছা। রাত্রে 3টা বাজে দেখি কি ওই পথ দিয়া নূপুরের শব্দ আসতেছে। তা আমি ভাবছি যে হয়তো কেউ ফ্যামিলি নিয়ে, কেউ মেয়ে, মানে বাচ্চা মেয়ে নিয়ে হয়তো আস্তে আস্তে কোথাও হয়তো আসিল এতক্ষণ। একাডেমি থেকে তখন একা? না, আমরা একাডেমিতে আমরা 3জন ছিলাম। আচ্ছা। সজল ছিল, আমি, আমার রাত দিয়ে ছিল, আমার আরেকজন আসল ফ্রেন্ড। আপনারা 3জন তখন ওই দিন রাতে একাডেমিতে ঘুমাচ্ছিল। আপনারা শুনলেন রাস্তা দিয়া কোন একটা নূপুরের শব্দ দিয়ে হাইটে আসতেছে। আমি আবার জানলা দিয়ে তাকায় দেখলাম যে মানুষ বলতে কেউ নাই, কাউকে দেখতে পারতাছি না। আমরা অবশ্যই বললাম, তা আমি মনে করছি হয়তো কোনো মেয়েটে হইব, হয়তো কোথাও থেকে আসছে বেড়াইতে, এরকম ভাবে আমি জানলার দিকে তাকাইলাম, দেখি কি আসে। তা আস্তে আস্তে দেখি কি এই নূপুরের শব্দটা ঠিক আমি করোসিয়া আমার একাডেমিক গেটের পর্যন্ত আসছে। মানে আজিফ রাস্তা থেকে কেউ হাঁটতে হাঁটতে আপনাদের গেটের সামনে দাঁড়াচ্ছে? আমাদের একাডেমির গেটের সামনে আসছে। আমরা অবশ্য 3জন কিন্তু সজাগ। সজল ভাইকে শুনতেছিলেন? হ্যাঁ, শুনতেছে নূপুরের শব্দ। তারপরে জুতো পরে যেমন আওয়াজটা আসে, ওই আওয়াজটা। আচ্ছা, মানে কেউ হাঁটতেছে। তারপরে এর ভিতরে জুতো খুলতেছে, মানে পায়ের থেকে জুতো খুলতেছে। আমরা রুমে ঢোকার সময় কিন্তু জুতো খোলার একটা শব্দ হয়, ঠিক এরকম একটা শব্দ পেলাম। আমি তো সজল, তুই শুনতে পারছস কিছু? হ্যাঁ ভাই, এরকম একটা শব্দ হয়েছে, জুতার একটা শব্দ। আমি সজল ভাই, লিটন ভাই যেটা বলছে এরকম শব্দ শুনতে পেয়েছেন আপনিও? জি, আমিও পেয়েছি। কেমন কি আমার আরেক ফ্রেন্ড আসছিল, ও পেয়েছে। আচ্ছা আচ্ছা। আরেকটা যে ছিল ওর নাম রাব্বি ছিল, ওরাও পেয়েছে। ওরা আমরা বুলেট খুলে ডাকি। পরে জুতা খুলে আসার পরে আমার চেয়ারে বসলো। আমার চেয়ারে কিন্তু বসার আমার স্টুডেন্টরা কেউ বসে না, শুধু এটা আমার পার্সোনাল চেয়ার। আপনি একাই? আমি একাই বসি ওই চেয়ারে, মানে আমি ছাড়া অন্য কেউ বসে না। আমার চেয়ারটা হলো স্প্রিং সিস্টেম, মানে হুইল চেয়ার। এটা একা একাই ঝুলতেছে, একা একাই ঘুরতেছে। এই চেয়ারটা আমরা 3জনই দেখতেছি। ঘরে কি অন্ধকার ছিল তখন? না, অন্ধকার না, একটা লাইট জ্বালানো, বারান্দা লাইট জ্বালানো আছে। আচ্ছা। আমরা 3জনই দেখতেছি। আমি আমার চেয়ার লড়াই করে একা একাই ঘুরতেছে, একা একাই ঘুরতেছে, লড়তেছে। তারপর পায়ের উপরে যে পাও রাখে। এই তখন চেয়ারটা থেকে কত দূরে? আমরা ফ্লোরে শোয়া, মানে উঠলে আর কি আমার চেয়ার। পরে একা একা ঘুরতেছে। পরে আমরা তো ফ্লোরের মাঝখানে শোয়া, দেখি 4 পাশ দিয়া এরকম ঘুরতেছে রুমের ভিতরে। কি ঘুরতেছে? ও যে নূপুর পায়ে দিয়ে হাঁটতেছে, মানে ও হাঁটতেছে আমাদের, মানে আপনাদের আমাদের বেডটা আছে, বেডের চারদিকে নূপুরের শব্দটা, মানে আমরা শুয়ে রয়েছি না, এরকম 2 থেকে 3 মাসের মতো এরকম আমাদের ই করছে। পরে মানে কি 2 থেকে 3 মাস প্রতিদিনই? প্রতি রাত্রে, প্রতিদিন সজল ভাই কি ওই 3 মাসকে ওই সবাই একসাথে থাকতেন? না, 3 মাস আমি আসছিলাম না, আমি প্রায় 1 মাস হইব আসছিলাম। আমি এই 1 মাস কন্টিনিউ এই ঘটনা? 1 মাস আমি শুনেছি এর নূপুর হাউস। এবং চেয়ারটাও কি এইভাবে? এরকম চেয়ারটা। এবং এটা কি কোনো নির্দিষ্ট সময়ে হতো? নির্দিষ্ট সময়। ও ঠিক রাত্রে 2টা থেকে 2:30টার ভিতরে আসতো। আচ্ছা। আমরাও ঘুমাইতাম না। আপনারা ওইটা দেখার জন্য জেগে থাকতেন? আমরা দেখার জন্য না, কিন্তু আমরা আবার রিহার্সেল করতাম। মানে বেশিরভাগই আমরা রাত্রে রিহার্সেল করতাম। আমরা রাত্রে রিহার্সেল করতাম। আমরা একটা নতুন গান শুনলে এই গানটা আমরা তৈরি করতাম আমরা রাত্রে। এরপর ছাত্র করে আমরা পরের দিন বিকালে শিখাইতাম। পরে এরকম 2 থেকে 3 মাসের মতো এরকম আমরা দেখলাম, আমরা শুনলাম নূপুরের শব্দ পাইতেছে, কিন্তু ওর দেখা যায় না কে, মানে আমরা কোনো সময় দেখি না, আমাদের ফেজও হয় নাই। আচ্ছা। তারপরে একবার লাস্টের দিন যেটা আমরা 3জনই ছিলাম, আমরা ওর ফ্লোরের মাঝখানে শুই না। পরে ওরা আমি বললাম কি, দেখ আজকেও তো আসছে, তো এক কাজ কর, আজকে আমরা এক সাইডে আসি। ও কি করে আজকে আমরা দেখবো। আমরা রুমের থেকে এক সাইডে এসি, মানে ওর নাচার একটা প্লেস রাখা, পরে আমরা শুয়ে থাকতাম। আমরা জায়গাটা ছেড়ে দিলাম, আমরা ওর জায়গাটা ছেড়ে দিছি। পরে ও আর মতো নাচতো, প্রায় 1-1.5 ঘন্টার মতো ও একা একই নাচতো। মানে একা এটা বুঝতেন কি? মানে শুধু ওই যে নূপুরের শব্দটা পেতাম। আচ্ছা। একা একা ঝুমঝুম ঝুমঝুম। আচ্ছা, আপনার তো নিজস্ব ডান্স একাডেমি আছে, আপনি তো ডান্স সম্বন্ধে যথেষ্ট জানেন, জি তাই না? তো ওই আমি আপনার কাছে একটা জানতে চাই যে ওই যে নূপুরের শব্দ, সেটা থেকে তাল ছন্দ মেনটেন হইতো? হ্যাঁ, এগুলো আমি বুঝতে পারতাম যে ও যে নাচতেছে সেটা আমি বুঝতে পারতাম, মানে ছন্দ তালে নাচতেছে। আচ্ছা আচ্ছা। এরকম আমি শব্দ পাইতাম। পরে আবার মাঝে মধ্যে আমার চেয়ারে যায় বসতো, আবার চেয়ার লড়াচড়া করতো, একা একাই দেখতাম আগে চেয়ার লড়তেছে। ওই যে রাব্বি নামে যে পোলাটা, ও আবার একটু ভয় পাইতেছে, তো ও আমার বলতে অবস্থায় একটা সিগারেট জ্বালাম। তা এর ভিতরে একটা ব্যাক সাউন্ড আছে। ব্যাক সাউন্ডটা কি, মানে বলছে আমি থাকা অবস্থায় সিগারেট খাবি না। মানে আপনারা শুনতে পাচ্ছেন? একবার স্পষ্ট শুনেছি আমরা যে আমি থাকা অবস্থায় তোরা সিগারেট খাবি না। এরপর আমরা আর সিগারেট খাই নাই। আমরা তো একসাথে শোয়া,
ওর কানে কানে আমি বলতেছি যে হয়তো আমগো যদি আগে ফাগে যদি কিছু করতো হয়তো ক্ষতি করতো, তা এখন ওর কথার যদি অবাধ্য হয়ে যদি আমরা একটা সিগারেট জ্বালাই হয়তো আমাদের ক্ষতি করতে পারে। ও যেটা বলছে আমরা ওইটাই পালন করি। এখানে কেউ সিগারেট জ্বালাইস না, যেটা একটা ব্যবসা বানাইছে আমার রুমের থেকে, তাই এটা কিছু করিস না। আচ্ছা পরে আমরা রুম তালা মেরে আমরা দোকানে যাই চা টা খাইয়া, মানে ওই অবস্থাতেই আপনারা রুম তালাবদ্ধ করে বের হয়ে যান? হ্যাঁ, বের হয়ে আমাদের ওদিকে আবার সারোরের দোকান খোলা থাকে, চার দোকান। আমরা ওখান থেকে চা টা খাইয়া আবার আসছি রুমের ভিতরে। আসার পরে ওদিনকে আবার ও আর রাব্বি একটা কালো একটা বিলেই দেখছে। সজল ভাই শুনি কি 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 দেখেছেন? মানে আমরা আমি দেখি গেটের ভিতরে ঢোকার সময় একটা কালো বিড়াল আমাদের মুখের সামনে দেয় ফাল দিয়ে দিচ্ছিল। আপনারা যখন চাটা খেয়ে আসলেন তখন হঠাৎ করে দেখলেন, হঠাৎ করে আমাদের সামনে দিয়ে ফাল দিছে। তারপরের দিন আমি বাসায় গেছি তার সেদিন রাতে। পরের দিন উঠে দেখি আমার শরীরে অনেক জ্বর। পরে আমার আম্মুকে বললাম এমন এমন ব্যাপার, আমাদের এখানে একটা কবিরাজ আছে শিশু ফকির নাম, তার এখানে লেগে গেল। সে বলছে তোর উপরে তো অনেক একটা বিপদ গেছে, বিপদটা কেটে গেছে, তোর সামনে দেয় যাও নে। ওকে, লিটন ভাই আর কোন ধরনের কোনো কিছু কি হয়েছিল ওই জিনিসটা? ওইটা আমাদের আর কোনো সমস্যা করে নাই, আর আমাদের কোনো প্রবলেম করে না, আমাদের কোনো ক্ষতিও করে নাই। ওই জিনিসটা কি এখনো ঘটছে আপনার একাডেমি? না, ওই বাড়িওয়ালা ওই বিল্ডিং ভেঙে আবার নতুন করে বড় দালান করতেছে। তার মানে ওই বিল্ডিংটা এখন ভেঙে ফেলছে? একটা না জানি 2টা রুম আছে। ভাঙার আগ পর্যন্ত কি এই জিনিসটা? হ্যাঁ, এই জিনিসটা ছিল। পরে ওখান থেকে আমরা চেঞ্জ করে ফেলছি, চেঞ্জ করে এখন আবার অন্য একটা জায়গায় নিয়েছি। আপনাদের কি কোনোভাবে মনে হয় যে এখানে ওই যে নূপুরওয়ালা মহিলা যে এখানে এসে নাচতো, তার কি কোনো উদ্দেশ্য ছিল বা কি জন্য আসতো? সেই ধরনের কোনো কিছু কি কখনো প্রকাশ করার চেষ্টা করেছে? লাগবে না, কোনো প্রকাশ করে না, আমাদের কাছে কিছু দাবিও করে নাই। খালি ওর যে শব্দটা আছে যে এখানে কেউ সিগারেট খাবি না, এই শব্দটা লাগছে যে আমার একাডেমি একটা মেয়ে থাকতো, ওর নাম হইল নূপুর, সেম ওর কণ্ঠটা লাগছে আমার কাছে। ওকে, সে তো এখনো আছে সুস্থ, মানে যার কণ্ঠর মতো মনে হয়েছে? হ্যাঁ, ও সুস্থ আছে, কিন্তু ওর সাথে এখন আমাদের আর কোনো ইনাই রিলেশন নাই, কোনো ধরনের যোগাযোগ নাই। কিন্তু আমার ঘটনা হচ্ছে এখন আপনি যে একাডেমিটা নতুন জায়গায় ট্রান্সফার করেছেন সেখানেও কি এই ধরনের কোনো কিছু? না, এই ধরনের কোনো প্রবলেম হয় না। আমার রেহান একটা জিনিস মনে হচ্ছে যে ওই আগের একাডেমিটা ভেঙে যেখানে নতুন বাড়ি তৈরি করা হচ্ছে, ওই বাড়িতে যদি আবার এই ধরনের নারকেল গাছ আছে, পাওয়া যায়, কিছু না কিছু হবেই, জানি না কি হতে পারে। একটা নারকেল গাছ আছে, একটা তাল গাছ আছে ওই বাড়িতে এখনো আছে। আমি কনফার্ম, কারণ এগুলো জিনিস মানে যতটুকু দেখছি দে হ্যাভ আ ডেস্টিনেশন, তাদের একটা পারফেক্ট প্লেস থাকে যেখানে তারা আসলে কমফোর্টেবল ফিল করে। এখন তাদেরকে যদি জ্বালাতন করা হয় তাহলে তো জ্বালাতন করা হইলই, কিন্তু তারা আমার মনে হয় না জায়গাগুলো সচরাচর চেঞ্জ করে। রাইট, কারণ হচ্ছে আমার কেন মনে হচ্ছে যে ওনারা যখন একাডেমি চেঞ্জ করেছে, যদি আবার সেই একাডেমিতে একই ঘটনা ঘটতো তাহলে হয়তো অন্যরকম ওনাদের সাথে কিছু একটা বিষয় ছিল। আমার মনে হয় এখানে ওই প্লেসটা অনেক বড় একটা কিছু ভূমিকা পালন করছে। জানি না ভবিষ্যতে হয়তো বা আমরা জানি না ওই ঘটনাটা জানতে পারবো কিনা। রাইট, হয়তো যদি কোনো রিসার্চ আমাদের করার উপায় থাকতো তাহলে কিন্তু আসলে দেখতাম যে ওই প্লেসে আগে কি ছিল কেন। লিটন ভাই আর সজল ভাই যে রয়েছে তাদের কাছে আমাদের একটা যোগাযোগ থাকবে। আমরা চেষ্টা করবো আপনাদের কাছ থেকে জানার ওই বিল্ডিংটা যখন কমপ্লিট হয়ে যাবে ওখানে কোনো ধরনের কোনো কিছু ঘটছে কিনা এই ধরনের। আশা করি আপনারা নিজেরা একটু খোঁজ খবর রাখবেন যে হচ্ছে কিনা এই ধরনের ঘটনা। যদি এই ধরনের ঘটনা হয় অবশ্যই আমি আর রেহান ওই বিল্ডিংটাতে একদিন যেতে চাই। ওটা কি এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, চলতেছে কাজ? হ্যাঁ, কাজ চলতেছে এখনো। আপনারা যখনই এই বিল্ডিং এ যদি কোনো ধরনের কোনো কিছু ঘটার কিছু পান প্লিজ আমাদেরকে অবশ্যই জানাবেন। 3 মাস যাবত একটা জিনিস, 3 মাস ধরে আমাদের একাডেমি এরকম হইতো, তো আমাদের কেউ কারো এরকম ক্ষতি করেনি। এটা হচ্ছে সবচেয়ে আপনাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় আর কি। লিটন ভাই, আপনার 2টা ঘটনা শুনলাম, 2টাতেই দেখলাম যে একটাতে তেমন কিছু হয় না, আরেকটাতে আপনি মরতে বেঁচে গেছেন। আর কি কোনো ধরনের কোনো কিছুর করেছেন কিনা? যে আছে, এটা হইলো আপনি শরৎপুর একটা প্রোগ্রামে যায়, সেটা হলো আমার এক ফ্রেন্ডের শ্বশুর বাড়ির এলাকায়। মানে আপনারা ঢাকা থেকে ওই প্রোগ্রামে গিয়ে? হ্যাঁ, প্রথম গেছি আমরা 4টা ছেলে গেছি। এটা হলো ছেলের গায়ে হলুদ, আমরা গায়ে হলুদে আনন্দ করছি। অনুষ্ঠান শেষ পর্যায়ে আমাদের শুইতে দিছে, শুইতে দেওয়ার পরে গ্রামের বাড়িতে তো আইতনা রুম বলে সবসময়, এটা যেটা ওই যে বারান্দা যেটা বলি আমরা, আইতনা রুম। এটা একটা নতুন শব্দ, আমি ইনফ্যাক্ট আজকে ঢুকলাম। এর গ্রামে আর কি আইতনা রুম বলে সবসময়। আচ্ছা, আইতনা রুমে একটা চৌকি ফালানো, তো চৌকিতে বিছানা মোটামুটি ভালো। ঘরটা কিসের? টিনের ঘর ছিল? হ্যাঁ, টিনের ঘর ছিল। আচ্ছা, 4 রুমের টিন ছিল, উপরও টিন ছিল। আইতনা রুমে যে আমাদের দিছে শুইতে, ওই রুমে আপনাকে 2
সাইডে কোনো নামার উঠার কোনো সিস্টেম নাই, শুধু এক সাইড দিয়েই নামার। ওকে, মানে যেই বিছানাটা বা চৌকির মধ্যে, হ্যাঁ, চৌকিটা দুই পাশ দিয়ে একদম পুরো জায়গা একবারে টিনের সাথে ঠেকানো, দুই পাশেই একবার পায়ের সাথেও আপনি টিনের সাথে ঠেকানো। এই চৌকিটা শুধু নামতে হইব এক সাইড দিয়ে, ওখান দিয়ে উঠতে হইব, ওখান দিয়ে নামতে হইব। তো ওই সাইডটা আমরা মাথা রাখছি। আমরা 4 জন শোয়া, আমি, সজল, রাহাত, রাব্বি। আমি শুয়েছি একবারে ডাইন সাইডে, আমি এক কিনারে, আর ওরা হইলো সবাই আমার বাম দিকে। আমার ডান দিকে কেউ নেই, ওরা বাকি 3 জন হইলো আমার বাম দিকে, আমি হইলাম ডান দিকে একা। আমি আবার একটা টিনের সাথে ঘেঁষানো। আমার ডান দিকে হইলো জ্বালানাটা, আপনাকে মাথার কাছে হইলো আপনাকে দরজাটা। আমার ডান গালে আমি শুয়ে রয়েছি, তখন দেখি হঠাৎ করে এরকম গরম একটা নিঃশ্বাস শব্দ আসতেছে। কেউ নিঃশ্বাস ফেললে যেরকম যেরকম নিঃশ্বাস, আপনাকে গরম একটা নিঃশ্বাস বেরে না শীতের ভিতরে, শীতের মধ্যে একটু গরম গরম লাগে, তখন আমার ডাইন গালে দেখি এদিকে একটু গরম গরম লাগে নিঃশ্বাসটা। পরে আমি হাত দিয়ে রাখলাম, দিয়ে আমার হাত তো শীতের ভিতরে ঠান্ডা ছিল, আর যে নিঃশ্বাসের বাতাসে আমার হাতও গরম হয়ে গেছে। তা আমি আবার ওপরে ডাকতেছি না, কাউরে ডাকতেছি না। এক পর্যায়ে দেখি আমার ডাইন সাইডের থেকে আমার কম্বলটা টানতেছে। ওই কম্বলে 4 জনে হয় না আর কি। তারপর আমরা চাপাচাপি করে শুয়েছি শীতের ভিতরে, তো এখন দিয়ে আমার ডান দিক থেকে কম্বলটা, হ্যাঁ কম্বলটা টানতেছে। ওনারা তো সবাই আপনার আমার বাম দিকে, টানলে আমার বাম দিক দিয়ে টানবো, তাহলে ডান দিক দিয়ে কে টানে? ডান দিকে তো হচ্ছে বেড়া। হ্যাঁ, আপনাকে কম্বল টানার পর যে আপনাকে নিঃশ্বাসের বাতাসটা, এরা থেকে কিছু একটা শব্দ আসতেছে, ফুসফুস ফুসফুস একটা শব্দ আসতেছে আমার ডাইন। আমি পুরো একটা স্পষ্ট শুনতেছি আমার ডাইন কান দিয়া যে একটা ফুসফুস শব্দ। আর ওই গ্রামে একটু শিয়ালের ছিল, ওই ওরা দেখছে, ও তো ছিল, ও না একটু শিয়ালের। তা আমি ভাবলাম যে হয়তো শিয়াল ঠেলে, হয়তো শিয়াল ঢুকছে রুমের ভিতরে, এরকম ভাবছি আমি। তো এখন দেখি না শিয়াল না। পরে আমি লাইট মারছি, লাইট মারার পরে দেখি না কিছু নাই। আবারও আমি শুয়েছি, আমি আবার মোবাইলে লাইট জ্বালাইছি, এমনি লাইট তো নিবানো। আর এটা সুইচ আবার আপনাকে ভিতরের যে রুমটা, ওই রুমের ভিতরে সুইচ। আমি আবার মোবাইলের লাইট জ্বালাইছি, আমি দেখি না কাউরে। শিয়ালও না, এমনি যদি কোনো মানুষ থাকে তাও না, কেউই না। আর যদি বিলাই হয় তাও না। পরে আমি লাইট অফ করে আবার শুয়েছি। শোয়ার পরে আমি আবার কই করছি, কম্বলটা আবার যখন টানছে তখন আমি 2 পা দিয়ে এরকম চাপাতে ধরছি, যে আমার টেনে যেন নিতে না, টেনে যাতে নিতে না পারে। আমি কম্বলটা টেনে ধরছি আমি পাও দিয়া। তারপর দিয়ে যে আমি কম্বলটা রাখতে পারতেছি না। পরে আমি হাত যারা ক্লিক করছে, আমি কম্বলটা উঠাই ফেলছি, আমার শরীর থেকে সরাই ফেলছি। ও আবার কি করলো, হাতে মানে ওই কম্বলের মাথাটা খুঁজতেছে, মানে হাতাইতেছে। ওই হাতটা পড়ছে আমার বুকের, হাত পড়ছে। তা হাতটা অনুমান করতে পারলাম যে আমার বুকের চেয়ে বেশি বড়, এত বড় একটা হাত। আমি চিল্লে বলতেছি, আরে ভাই লাইট জ্বালান, জলদি লাইট জ্বালান। কি হয়েছে? আমি কি এরকম ঘটনা করেন না বিলাই? আমি কি না ভাই বিলাই না, আপনি লাইট জ্বালান। আচ্ছা, হাত পড়ছে মতো, হ্যাঁ তো লাইট জ্বালানো। আমি পরে মোবাইলটা আবার জ্বালাইছি। আমি জ্বালায়া আমি দেখি না আপনার কিছু, চোখের নিচে দেখলাম কিছুই দেখি না। তো মনে হয় চোখের নিচে দেওয়া যদি চোখের উপর দেওয়া যায়, আমাকে টপকায় যেতে হবে, আমাকে গায়ে পাড়াতে হইলো যেতে হবে। আর যদি চোখের নিচে যায় তাহলে উঠার কোনো সিস্টেম নাই, ওই 2 সাইড দিয়ে কোনো উঠার সিস্টেম নাই, একবারে বলো। পরে আমি আবার শুয়েছি। শোয়ার পরে কতক্ষণ পরে আয়া বইছে আমার পেটের উপরে। পেটের উপরে যখন বইছে আমার কাছে মনে হয়েছিল একটা আপনাকে গরুর বাছুর যেটুকু ওজন ওই পরিমাণ, ঠিক ওই পরিমাণ মতো। আমি অনুভব করতে পারলাম যে একদম আপনাকে বন মানুষটা আছে, ঠিক বন মানুষের মতো, এত বড় বড় পশম, আর হাতগুলো হইলো বন মানুষের মতো, একবার মানুষের হাতের মতো নেই, একটু পশমালা, বড় বড় পশমালা। এবার কি আপনি দেখতে পাচ্ছেন তাকে? না, দেখতে পারি নাই, কিন্তু আমার শরীরে যখন অন্ধকার, রুম তো আপনাকে রুম তো অন্ধকার, আমি তো কিছু দেখতে পারতেছি না। অগর আমি ডাক দিয়ে উঠলাম, দেখো ওঠো, আমার পেটের উপরে কি জানি বইছে। তা এই কথাটা অনেকে কেউ বিশ্বাস করে নাই। আমরা যেটা করছে এটা হলো গায়ে হলুদের দিনকা। তা বিয়ের দিনকে আপনারা যেদিনকে মনে করেন যে বউ আনবো জামাই, ওদিনকে আবার একটু আনন্দ বেশি করবো। তো আমি তো এই ঘটনাটা তো শেষ বুঝলাম না, আপনার পেটের উপরে বসছে তারপরে কি? এটা তো আমি বলতেছি, এটা শেষ তো এখনো হয়নি। ওদিন আমি বলছি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না। হ্যাঁ, খালি এক কথাই বলতেছে, হয়তো বিলাই ঢুকছিল, বিলাই উঠছিল, বিলাইয়ের ওজনটা আমি বুঝি। পরে এই কথাটা কেউ বিশ্বাস করে নাই। এরপরের দিনকে যেদিনকে আপনি বউ আনার দিনকে যেদিন আনন্দ করে, ওদিনকে আবার ওই আরিফ আমার ফ্রেন্ড যে, ও আবার বলতেছে, ভাই আজকে তো আনন্দটা বেশি হইব, মেয়ে আনান ঢাকার থেকে। আমি আবার ফোন দিছি ঢাকার থেকে, ওরাও গেছে, 2টা মেয়ে গেছে নাচের জন্য। হ্যাঁ, নাচের জন্য 2টা মেয়ে গেছে, ওরা 2 জন গেছে। ওরাও এরকম আনন্দ ফুর্তি করার পরে আমরা খাওয়া দাওয়া করে শুয়েছি। এরপরের দিনকে আবার ওর দোস্ত সাদিয়া নামে যে মেয়েটা, ওর রূপে যায় বুঝছে, একের সেম কাহিনী। ওখানেই কি সে ঘুমিয়েছিল নাকি অন্য রুমে? ওরা ভিতরের রুমে, আমরা বাইরের রুমে। আচ্ছা, ওরা মহিলাদের সাথে শুয়েছে। আমার সেম ঘটনাটাই
আপনাকে সাদিয়ার সাথে করছে। ওর বুকের উপরে পাড়াটা বইছিল আর কি, এবার ও আবার চিৎকার দিয়ে টাগরা ধরে রাখছে, আর কিছু বলতে পারে না, মানে চিৎকার দিয়ে এরকম স্টপ হয়ে গেছে, শক্তি হারা গেছে। পরে আর ঝাড়া ঠাড়া দিয়া আর পানি পুনি ছিটাই আর জিগাইলো কি হয়েছে, আমার উপরে কি জানি একটা দানও পায়া বইছে। আচ্ছা, এই ঘটনাই। এইটার আলটিমেটলি আসলে কি, এটা মানে এটা আপনার আমরা পাইনি, কোনো সমাধান পান নাই যে আসলে কি ঘটেছিল, এটা কেউ বিশ্বাস করে না। কিন্তু ও যে এরকম চিৎকার দিছে 3 গ্রাম একখানা করে লাগছে মানুষ। আপনারা দুজন মিলে বলছেন, তারপরে কেউ বিশ্বাস করে নাই। দুর্দান্ত লিটন ভাইয়ের আমি যেই ঘটনাগুলো শুনলাম প্রত্যেকটা ঘটনাই মানে ইউনিক, এবং সবচেয়ে আমার বড় বিষয় হচ্ছে যে এই প্রত্যেকটা ঘটনাই খুব বেশি বিশ্বাসযোগ্য। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই ঘটনাটাতে ও আসছিল, সজল ভাই তো সজল ভাই কি কোনো কিছু মানে টের পেয়েছিলেন? আমি টের পাইনি, আমি তো বিশ্বাস জেনে যে এগুলো বইছে। আচ্ছা আচ্ছা, আপনি নিজেও বিশ্বাস জানেন। ঘুরে ফিরে লিটন ভাইয়ের সঙ্গেই কিন্তু ঘটনাগুলো কোনো না কোনো ভাবে যেটা বলি, উনি থাকছে সেন্টারে, কিছু মানুষের রাশিতেই থাকে বোধহয় এটা। তো লিটন ভাই, আপনার লাইফে এত কাহিনী ঘটে যাচ্ছে, মানে এত একটার পর একটা ঘটনা ঘটে গেল। শুধু আমার লাইফে না, আমার পরিবার, আমার ফ্যামিলি তো আছে কিছু ঘটনা। মানে ফ্যামিলি তো ঘটছে? হ্যাঁ, ফ্যামিলি তো ঘটছে। আমার নানার সাথে একটা ঘটনা আছে, সেটা আমি বলতে যাচ্ছি। প্লিজ। আমার নানা জুরাইন কবরস্থান তারা থাকতো, মানে এই ঢাকা জুরাইন। হ্যাঁ, ঢাকা জুরাইন কবরস্থান। এই জুরাইন বাজারে উনি বাজারের উদ্দেশ্যে আসে। কখন সেটা সময়টা? এটা হলো বিকাল আপনাকে 3 থেকে 4টার মতো বাজে। আচ্ছা, উনি বাজারে আসছে, পরের দিনকে আর কি এদের রান্না বান্না করবো। আগের দিন কিনা রাখে সবসময়। বাজার সদাই করার পরে বাসার দিকে রওনা দিছে। আপনাকে রেল লাইনের সাথে একটা বাসপট্টি ছিল। রেল লাইনের সাথে একটা বাসপট্টি? হ্যাঁ, বাসপট্টি ছিল। ওই বাসপট্টিতে বাসের উপরে বসা একটা মেয়ে কাঁদতেছে, একবার বউ সাজানো, একবার বউর মতো শাড়ি ঠাড়ি সব পরা। হ্যাঁ, নতুন বউ, একবার শাড়ি ঠাড়ি পরে মেয়েরে দেখে বলতেছে, মা তুমি এখানে কাঁদতেছো কেন? কয় আমার জোর করে বিয়ে দিতেছে, আমার এই বিয়েতে মত নাই, আমার জোর করে দিতে চাইতেছে, এই কারণে আমি আইসা বসে পালাইয়া। আপনি আমার বাবার মতো একটু আমার আগে আশ্রয় দিতে পারেন। পরে আমার নানার প্রতি একটু মায়া লেগে গেছে বলছে, আমার নানা আবার বাসায় নিয়ে গেছে ওই মেয়েটাকে। হ্যাঁ, মেয়েরে বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে আমার নানা আবার অজু টুজু করতো, নামাজ পড়তো। তাই আগের দিনের রুম কিন্তু 2 দিকে দরজা ছিল, একটা সামনের দিকে একটা পিছন দিকে, গ্রামের বাড়ির মতো। যে পিছনে যে দরজাটা ছিল, এই দরজার খুললে একটা পুকুর পরে, আপনাকে সিঁড়ি সিস্টেম একটা পুকুর, দরজার বরাবর সিঁড়ি। ওই সিঁড়িতে যায় সে অজু করে আসছে, অজু করে হ্যাঁ অজু করে আসতেছে। তা আসার পরে ওই বউরে বলতেছে যে, মা তুমি অজু করে আসো, আমার নামাজ এলে তুমি নামাজ পড়বা। আমার নানা উঠতেছে আর ওই বউ নামতেছে, যে মেয়েটাকে সাহায্য করার জন্য বাসায় নিয়ে গেছিল। মেয়েটা পুকুরে নামছে আর আপনার আমার নানা উঠতেছে সিঁড়ি দিয়া। তো উঠার ভিতরে আমার নানা দেয় হঠাৎ করে এর পাও উল্টো দিকে, পায়ের পাতা ঘোরানো। হ্যাঁ, পায়ের পাতাটা উল্টা থেকে আমার নানা আর কিছু বলে নাই, একটু ক্রস করে এর বাম পা দিয়ে একটা লাথি মারছে ওই মেয়েটাকে। মেয়েটাকে লাথি মারছে। যখন ক্রস করে মেয়েটা পেছন দিকে গেছে তখন পেছন দিকে একটা লাথি মারছে। কোন পা দিয়ে বললেন? বাম পা দিয়ে। লাথি মারার পরে এরা পুকুরের ওই পাশে যায় পড়ছে। মেয়েটা ওই পাশে যায় পড়ছে। ওই পাশে যায় বলতেছে যে, আমার তুই দাঁড়ানোর একটা লাথি মারলি, আমি তোর পরিবারের থেকে আমি 2 জন নিয়ে যাবো। আমার নানাকে একটা ঠেট দিল আর কি। পরে আমার নানা বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুই যদি নিতে পারস তা নিস, এসব ভয় পাই না। আমার নানা আবার একটু জিন পরি ঠরি এগুলো অনেক কিছুই মানুষ এগুলো একটু ঘাটায়। বোঝা গেছে যে ওনার যে বাম পায়ের ক্ষমতা ছিল। হ্যাঁ, শুনুন, এটা নিয়ে অনেক কিছুটা বলতে চাচ্ছিলি তুই। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা অনেক ঘটনাই শুনেছি যে সবসময় বলা হয় যে মানে বাম পায়ের লাঠিটাই, মানে বাম পাটাই যেন ইউজ করা হয়। এটাই আমি বলছিলাম যে ওনার নানা যখন এটা নিশ্চয় জানে সেই জন্যই বাম পা দিয়ে লাথি দিয়েছে, সে কিন্তু ডান পা দিয়ে। আমার নানা এইসব ধরনের কিছু জানে, এমনকি জিন পরিদের হ্যাঁ আবার বন্দি করতেও পারে। তারপরে আমাদের এখানে একজন ওই যে আমি বলি যে নরসিংদীর শিবপুরে যখন আমরা ছিলাম, তখন কিন্তু সম্পূর্ণ আমাদেরকে বলেছিল যে সামনে যে বাঁশ পড়েছিল সেটাকে বাম পা দিয়ে টাচ করে দেখার দরকার ছিল যে এটা আসলেও বাঁশ নাকি অন্য কিছু বাধা দিয়ে রাখছে। আচ্ছা, তারপরে কি হলো যে বললো 2 জন আপনার নানার ফ্যামিলি থেকে নিয়ে যাবে। তারপরে এর 3 দিন পরে আমার মামি বাসা বাড়িতে অনেক কাজ কাম থাকে, কাজ কাম সেরে বিকাল টাইমে গোসল করতে যায়। বিকালের দিকে গোসল করতে গেছে। গোসলের পরে ওই ঘাটলাটাতে যে ঘাটটাতে ওই যে লাঠি
নানা লাথি দিয়েছে। হ্যাঁ, লাথি দিয়েছিল। ওই গাটলাটা কি আপনাকে রুমের ভিতরেই মানে পিস মোড়ায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলোর জন্য সুবিধা আর কি। গোসল করার সাথে যে পরে গোসল করতে নামছে, পরে অনেকক্ষণ পরে আমার নানি খোঁজাখুঁজি করতেছে যে কই গেল, ও তো গোসলের দিয়ে গেছে, যে দেখি আর হয়েছে কিনা। পরে দেখে যে হ্যাঁ পানিতে বাঁচতেছে। বাসার পরে আপনাকে মাথা থেকে রক্ত পড়তেছে, দেখে লাশটা উঠেছে। উঠানোর পরে মাথা থেকে রক্ত পড়তেছে। হ্যাঁ, রক্ত পড়তেছে। আপনি গিয়া এরা কিভাবে রক্ত পড়ছে সেটা আমি বলতে পারি না, কিন্তু তারা অনুভব করতে পারছে যে ওর দুই দিক থেকে টান দেওয়া হয়েছে। একদিক দেখে মনে হলো দুই দিক থেকে টান দেওয়া হয়েছে। পায়ে স্পট পাইছে এক, আর আপনাকে দ্বিতীয়ত এর মাথার আপনাকে খড়ি যেটা উঠে গেছে, চুল টান দিলে যে একবার চান্দি শুদ্ধ উঠা যায়, আপনাকে এই চান্দি সহ উঠে গেছে। মানে just মানে the scalp was rooted out, man. মানে চুল ধরে কেউ টানলে দেখা গেছে মাথার চামড়া সহ উঠে গেলে যেরকম হয়, এই চামড়া সহ উঠে গেছে। চামড়া সহ উঠে গেছে, মানে বাড়িটা সহ উঠে গেছে, খালি হয়ে গেছে। হ্যাঁ, বাড়িটা সহ উঠে গেছে। কারণ এটা তো একদিকে টান দিলে এরকম হবে না, এটা দুই দিকে টানতে হয়েছে। লিসনার ফ্রেন্ডরা কেউ দ্য স মুভিটা দেখেছে কিনা? দ্য স মুভির 1 থেকে 7-8 পার্ট পর্যন্ত যদি কারো দেখা থাকে, এরকম একটা সিন দেখতে পাবেন সেখানে আপনারা। কারণ এটা অনুভব করতে পারছে যখন মাথার এটা দেখা আর পায়ের স্পট দেখে তখন বুঝতে পারছে এইভাবে হয়েছে। হ্যাঁ, এটা আমার নানিরা বুঝতে পারছে আর কি, যে ওরে তো একদিকে টান দেওয়া হয় নাই, আর দুই দিক থেকে টান দেওয়া হয়েছে। তার মানে যেহেতু লাস্টটা আমরা পানিতে ভাসতে দেখছি। আমি যদি চিন্তা করি, মানে ঘটনাটা হচ্ছে উনি যখন পানিতে গোসল করছিল, হয়তো পানির নিচ থেকে পা ধরে টানছিল একদিক থেকে, আর উপরে চুল ধরে কোন একটা ফোর্স তাকে টানছিল, দেন ওই খুলিটা মাথার চামড়া সহ খুলে চলে আসছে। এটাই হচ্ছে ঘটনা। আচ্ছা, তারপরে কি আপনাদের ফ্যামিলির সবাই আলাদাভাবে সাবধান হয়ে যায়নি? তার মানে হচ্ছে একজন কিন্তু ওনাকে যে দুইজনের কথা বলেছে, একজন কিন্তু মানে হয়ে নিয়ে গেছে। তারপরে এর 2 দিন পরে আমার মামা আপনাকে দোকান বন্ধ করে আসার পথে একটা বিপদে পড়ে। এই মামা কি আপনার যেই মামি মৃত্যুবরণ করছেন ওনার হাজবেন্ড? না, ওনার বাসুর হয় আর কি। আচ্ছা আচ্ছা, মানে আপনার বড় মামা? হ্যাঁ, আমার বড় মামা। আর যারা মাসে সেটা আমার ছোট মামি। আচ্ছা আচ্ছা। ওই মামা আসতে আসে আগের দিনে কিন্তু রাস্তাঘাট কিন্তু একটু ছিল, জঙ্গল টাইপের ছিল, যেহেতু কবরস্থানের সাইডটা। সেটা কত সালের ঘটনা, কত বছর আগে? তখন আমার আমার বয়স এরকম 4 থেকে 5 বছর কিংবা 7 বছর, মানে অনেক আমার তখন দাঁত পড়ে, সেটা আমার মনে আছে। এরপর আমার মামা আসার পথে মানে দেখলো শুধু একটা লম্বা করে একটা লোক, উঁচা লম্বা ফিগারালা, শুধু শরীরের শুধু অংশ মানে চোখ, আর কিছু না, শুধু চোখ। মানে বুঝলাম না, শরীর জুড়ে শুধু অনেকগুলো চোখ? হ্যাঁ, পুরো শরীরে বড় বড় চোখ, আর কিছু নাই, শুধু চোখ। আপনাকে হাত পা এগুলো তো আছেই, মানে হাত পায়ের সাথে মানে শুধু চোখ। এটা ওই যখন পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়, তখন আপনাকে কবরস্থানে কিছু নাইট গার্ড থাকে, এইগুলো দেখে উনি অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান হয়ে যায়, তখন ওই নাইট গার্ডটা দৌড়ে আসে। দৌড়ে আসার পরে জিজ্ঞাসা যে খেয়েছে, কয় চোখ, শুধু কয় চোখ চোখ, এদিকে অজ্ঞান হয়ে যায়। পরে হ্যাঁ তো সবাই চিনে এলাকার। পরে হ্যাঁ আবার আপনাকে বাসা পর্যন্ত পৌঁছাই দেওয়া যায়। পরে কয় যে হ্যাঁ হয়তো ভয় পাইছে, হ্যাঁ একটু জ্বালা ঠেলা দেন। পরে নাইট গার্ডটা বাসায় দিয়ে যাওয়ার পরে নানি জিজ্ঞেস করে মামারে যে তোর কি হয়েছে? কয় আমার এরকম আমি ভয় পাইছি। হ্যাঁ, চোখ মুখ লাল হয়ে গেছে। আপনার নানিকে কি সে ঘটনাটা বলে যে সে কি দেখছে না দেখছে সব? হ্যাঁ, শুধু বলতেছে আমি শুধু চোখ দেখছি, শুধু চোখ, আর কিছু না। একটা মানুষের ভিতরে এত চোখ থাকে না, এগুলো বইলা। পরে আমার নানি আবার যারা ঠেলা দিচ্ছে, আমার নানা আর একটু জারছে যারার পরে মানে হ্যাঁ জ্বর ছিল, সিরিয়াস জ্বর ছিল, মানে ওই জ্বরে মানে 2 দিন পরে আর কি মারা যায়, আর বাঁচানো যায়নি। দুজন ফ্যামিলি থেকে যে দুজন যেভাবে সে থ্রেটটা দিয়েছিল সেভাবেই সে তার কথা রাখছে। 5 দিনের ব্যবধানে কিন্তু ওই ঘটনা ঘটার 3 দিন পরে আপনার মামি মারা গেছে, এবং এর 2 দিন পর আমার বড় মামা মারা যায়। পরে কি এর ব্যাপারে কিছু হয়েছে, বা আপনার নানার সাথে ওই অশরীরী ব্যাপারটা বা ওই জিনটা বা যাই বলি না কেন, কোন রকম কোন নানাকে কোন ধরনের কিছু করার চেষ্টা করেনি? আপনার নানা বলতে পারি না, সেটা আমার জানা নেই। হয়তো বা উনার নানা তো ছোট ছিলেন আসলে, হয়তো বা, এবং ওনার নানা তো এই বিষয়গুলোতে খুব বেশি একটু মানে কিছু জ্ঞান ছিল তার, কিছু তার জানা ছিল, হয়তো বা সেই জন্য ওনার নানা কি কিছু করতে পারেনি বলেই ফ্যামিলির মানুষদের উপর দিয়ে সেটা উঠিয়েছে। মানে রাহান, মানে লিটন ভাইয়ের তো আমি দেখতে পাচ্ছি যে একটার পর একটা মানে ব্যাপক অভিজ্ঞতা হয়ে গেছে ওনার নিজের, মানে কি বলবো, ওনার
পরিবারের মানুষজনের সঙ্গে ঘটা, মানে হাজার হাজার মানুষের সাথে সারা জীবনে এরকম একটা ঘটনা থাকে না। রাইট, হি ইজ আ পার্সন এন্ড হি ইজ সার্ভাইভিং অল দিস। এই কি আপনার মানে এই কি ঘটনা, মানে এটাই কি শেষ? নাকি আরো ঘটনা আরো একটা আছে, সেটা আমি বলতেছি। আরো একটা ঘটনা আছে? ঘটনা তো অনেকগুলো আছে, সেটা বলার এখন সুযোগ নাই, অবশ্যই ওই সময়টাও হাতে নাই। যদি আবার নেক্সট টাইমে আসতে পারি, অবশ্যই আমরা নেক্সট টাইমে আপনাকে নিয়ে কোনো একটা স্পটে যাবো। আজকে যেহেতু রাত অনেক বেশি হয়ে যাচ্ছে, একটা সেফটির বিষয় থাকে, তো এই সময়টার পরে আর আমরা এখানে বেশিক্ষণ স্টে করতে পারবো না। সো শুনি এরপরে 3:30 থেকে 5টা সময়টা ভালো না। ছোট করে একটা ঘটনা আছে, সেটা হলো আমার বাড়ি, আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম আগে, নামা শ্যামপুর। আচ্ছা আচ্ছা, এই আপনাকে জুরাইন নামা শ্যামপুর। জুরাইন নামা শ্যামপুর, হ্যাঁ বুঝতে পারছি। জুরাইন নামা শ্যামপুর, এটা সবাই চিনে আর কি, কষের বাড়ি করে চিনে। এই এর বাড়িতে আপনাকে, এর বাড়িটা ছিল কি আপনাকে মেথরপট্টি যেরকম একটা আছে না, এর বাড়িটা ঠিক এরকম আপনাকে লম্বা করে, আপনাকে বাড়িটা উপরে ছাদ উঠলে সি সিস্টেম, মানে সি একটা অক্ষর আছে না, সি, মানে এরকম সি অক্ষর, মানে ছাদ উঠলে আপনার দুই দিকে লম্বা এরকম, মানে এরকম সিস্টেমের একটা বাড়ি, করিডোর পর 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 একটা বাসা, হ্যাঁ এক একটা রুম আর কি। আচ্ছা আচ্ছা, মানে এক সিরিয়ালের বারিন্দা। তো ওই বারিন্দা আমি আবার হসুমকা হালকা শীত ছিল আর কি, তা আমি আবার গোসল করে ছাদের উপর উঠছি। আমি যেহেতু ঠান্ডা লাগে আমি একটু রোদ পাই, তা আমি আমার শরীরে তোয়াইলা আর আমি লুঙ্গি পরে আমি ছাদের উপর উঠছি। পরে আমি টাঙ্কি ওই কোনাটা গেছি, যে ওই কোনাটা একটু রোদ বেশি, তা আমি ওই কোনাটা যাই। তো ওই কোনা আপনাকে টাঙ্কিটা হলো আমার ডান দিকে, আমি হলো বাম দিকের দেওয়ালের সাথে। আচ্ছা, আমি খাড়া খাড়া রোদ পাইতেছি আর মাথা ঝাড়তেছি। এর ভিতরে টাঙ্কির থেকে কিছু শব্দ পাইতেছে, যে আপনাকে পানি ছিটায় মারে না, এরকম কিছু শব্দ আর চিলাচিলি শুধু। তো ওরা পানি ছিটাই যাচ্ছে আর চিলাচিলি করতেছে। তো ওদের শব্দ আমি শুনে আমি বুঝতে পারলাম যে টাঙ্কির দুইটা বাচ্চা, তো ওরা গোসল করতেছে, পানি ছিটে যাচ্ছে, পানি উপরটা ছিটটা আসতে আসে, এটাও আমি দেখতেছি। পরে আমি আবার আইসা পড়ছি, আইসা পরে আমি আবার ওই বাড়িওয়ালা এরে বলতেছি যে এরা আবার আমি মামা কই আর কি, এরে বলতেছি মামা উপরে আপনাকে টাঙ্কির ভিতরে কে জানি গোসল করতেছে, দেখেন আপনাকে দুইটা বাচ্চা গোসল করতেছে, ওরা পানি পুনি ছিড়ে মারতে। এরা কি করছে টাঙ্কির ভিতরে, মানে টাঙ্কিতে তালা মারা। আমি কই না, টাঙ্কির ভিতরে দেন কেউ আছে, হয়তো দুইটা বাচ্চা গোসল করতেছে ওরা। এবার যায় দেখে কেউ কিছু নাই, এবার টাঙ্কির ভিতরে যে ওরা যে উঠে গেছে গোসল করে, আপনাকে পানি ছড়াই ছিটা একবার পানি ছড়াই ঠরে গেছে গা। ওরা আপনাকে একটা নারকেল গাছ আছে বাড়ির দিকে, ওই পানি যে ওরা যেভাবে গেছে এমনি পায়ের কোনো ছাপ নাই, শুধু পানিটা যে পানিগুলো যে গেছে একে নারকেল গাছে গোড়া পর্যন্ত গেছে। এই হলো ঘটনা। কখন ছিল এটা সময়টা? এটা আপনাকে দুপুর 2টা কি 3টা। মানে আমার একটা যে ওনার ঘটনা শুনে আমার একটা বিষয় খুব বেশি ভয় লাগছে, মানে এখন চিন্তা করে বেশি আমি ভয় পাই। সেটা হচ্ছে আমি ঢাকা শহরে প্রথমে যেই বাসাটায় ভাড়া থাকতাম, প্রথমে প্রায় আরো 3-4 বছর আগে ওই বাসাটাতে ছিলাম। তো এমন অনেক হয়েছে, আমি যখন ইউনিভার্সিটিতে যেতাম অনেক সময় ক্লাস শেষ হয়ে গেলে আগে আগে চলে আসতাম, বা বিকেল বেলা দুপুরে মাঝে মাঝে ওই বাসার 4তলা বাসাটা ছিল, ওটা ছাদ ছিল। উনি যখন টাঙ্কির কথা বলছিল আমার ওই দৃশ্যটাই কেন জানি চোখের সামনে ভাসতেছিল। ওটাতে ঢাকনা ছিল এরকম, হ্যাঁ টিনের ঢাকনা ছিল, এটা খোলা যেত। তো আমি প্রায় সময় ওখানে যে মানে বিকেল বেলা মানে বসতাম, বই পড়তাম, বা শুয়ে রাতের বেলা অনেক টাঙ্কিটার উপরে শুয়ে শুয়ে গান টান শুনতাম। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে সেই টাঙ্কিটা থেকে ঠিক উনি যেরকম বললো কোনাকুনি ভাবে একটা নারকেল গাছ আছে, খুব বেশি দূরে না, এটার সাথে একটা আম গাছ আছে। এবং আমি মাঝে মাঝে একটা বিষয় খেয়াল করেছি যে ওখানে আমি যখন যাইতাম ওই টাঙ্কির ঢাকনার আশেপাশে কেমন যেন পানি ছড়ানো ছিটানো দেখতাম। আমি ভাবছি হয়তো কেউ টাঙ্কি পরিষ্কার করার জন্য বা কোনো না কোনো কাজে হয়তো বাড়িওয়ালা পাঠিয়েছে, কাজ করেছে। কিন্তু আমি অনেক সময় আবার বিষয়টা মনে হতো না এটা সম্ভব না, কেউ না কেউ কাজ করলে তো বোঝা যেত যে কাজ করলে যে যদি কিছু মানুষ এসে কাজ করে এটার আশেপাশে আরো কিছু সিমটম থাকে। তো আসলে বিষয়টা তখন এইভাবে চিন্তা করিনি, বাট এখন লিটন ভাইয়ের ঘটনা শোনার পর মনে হচ্ছে মাই গড দুর্দান্ত। আজকে লিটন ভাইয়ের কাছ থেকে মানে আমরা যা শুনলাম, মানে আমাদের পুরাই যে এত দূরে আসার ট্যুর মানে স্পটের চেয়ে বেশি সার্থক হয়ে গেছে লিটন ভাইয়ের ঘটনা শুনে। দেখা যাক আরো বেশি সার্থক হয় কিনা।
চল এবার মিজান ভাইয়ের ঘটনা শুনি। কি অবস্থা মিজান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। আপনারা সবাই ভালো আছেন? আমরাও ভালো আছি। আমি তো বললাম আপনার নাম, একটু আপনার মুখে আপনার পরিচয়টা আমরা জানি। জি, আমার নাম মিজান, আমার দেশের বাড়ি মাদারীপুরে, আমি ঢাকা থাকি সিদ্ধেশ্বরীতে বর্তমানে। মিজান ভাই, আপনার মানে কি ধরনের এক্সপিরিয়েন্স আছে? আমরা যেই জায়গাটার মধ্যে আছি এই জায়গারও একটা ঘটনা আছে, সেটা আমরা অলরেডি বলেছি আপনাদের। তার আগে আমি আমার কমন প্রশ্নটা করে নিই, ভূতে বিশ্বাস করেন? হ্যাঁ, আমি তো এখন বিশ্বাস করি 100%। এখন করেন? আপনার সাথে যে ঘটনাটা ঘটছে বা যে ঘটনাগুলো ঘটছে তার আগে তো বিশ্বাস করতেন না? তার আগে বিশ্বাস করতাম না। ওকে, এটা আমাদের কিভাবে আপনি বিশ্বাসী হলেন সেটাই শুনবো। সেটা হলো কি, আমার দাদি একটু পরেশগার লোক ছিল। আচ্ছা। তো উনি সবসময় বলতো যে নদীর পরে অন্তত পক্ষে কোনো খারাপ জিনিস থাকে না, যার কারণে আমার দাদি একটু ধার্মিক টাইপের ছিল, ওনার কথা আমি অনেক বিশ্বাস করতাম। আচ্ছা। তো যার কারণে আমার, আর এমনি তো ছোটকাল থেকে ওইরকম একটা ভয় ভীতি আমার ভিতরে কাজ করে না। আমি শুধু তো বলতে গেলে আমি দুইটা জিনিস থেকে ভয় পাই, কুকুর আর সাপরে। আদারওয়াইজ অন্য কোনো ভয় ভীতি আমার ভিতরে ওইরকম কাজ করে না। পরে আমি 1997 তো আমি দেশের বাড়িতে যাই। দেশের বাড়িতে যাওয়ার পরে ঢাকা থেকে মাদারীপুরে যান? জি না, আমি তখন মাদারীপুরেই থাকি। মাদারীপুর শহর থেকে দেশের বাড়িতে যাই। আচ্ছা। তো দেশের বাড়িতে জি ওই দিন ইলিশ মাছ আমার আম্মা পাক করে। তো আমি গেলে সাধারণত দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে আর খাওয়া দাওয়া করতাম না, দুপুরে চলে আসতাম। তো আমার আম্মা খুব রিকোয়েস্ট করছে যে আজকে আমার ছেলেটা রাত্রে থাকুক, খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, তো মানে ওনার একটা আকুতি ছিল। আমি আমার আবার একটা জিনিস, এক জায়গায় মন চলে গেলে আর ওই জায়গায় না যাওয়া পর্যন্ত শান্তি নেই। তাই আমি বললাম যে আম্মু আমি থাকবো না, আমি দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাব, আমি আর একবার এসে দরকারে খেয়ে নেবো, আজকে চলে যাই। আমি চলে আসলাম। মাদারীপুর শহর থেকে গ্রামের দূরত্ব কতটুকু? মাদারীপুর শহরের থেকে গ্রামের বাড়িটা মানে বাংলা 3 থেকে 3.5 মাইল বলে, তাহলে খুব বেশি দূরে না। হ্যাঁ, খুব বেশি কিলো হয়তো 5টা হইতে পারে এরকম। দুইটা রাস্তায় আছে যাওয়ার। তো আমি করলাম কি যে ওই জায়গায় একটা হাট মিলে, ওটাকে পারাজির হাট, খুব নাম করা হাট, বিশেষ করে শুক্রবারে অনেক মানে বৃহস্পতিবার থেকে মিলতে শুরু করে। তো আমি করলাম যে ওই হাটে থেকে ট্রলার পাওয়া যায় মাদারীপুরে। আমার মূল উদ্দেশ্য যে আমি নদীর পার ওই হাটের থেকে ট্রলার চলে যাবো রিল্যাক্সে। চলে আসার পরে তো ওই দিনটা আবার কিরকম ছিল, প্রচন্ড আকাশে মেঘ ছিল, প্রচন্ড। আচ্ছা, বর্ষাকাল ছিল? হ্যাঁ, বর্ষাকাল ছিল। বর্ষাকাল ওইরকম না আর কি, বর্ষা আসবে ওইরকম পরিস্থিতি, আকাশে মেঘ করে। হ্যাঁ, প্রচন্ড। তো আমি তারপরে আশায় আছি যে 8টার ভিতরে লাস্ট ট্রলার। আমি ওই জায়গায় 6:30 থেকে 6:30 পৌঁছে গেছি। আচ্ছা, পৌঁছে যাওয়ার পরে সন্ধ্যা 6:30। হ্যাঁ, আস্তে আস্তে করতে হাটের লোক প্রায় চলেই গেছে, আকাশের পরিস্থিতি খারাপ দেখে চলে গেছে। তখন আমি একা আছি, আর হয়তো অল্প একটা লোক ওখানে চিনি আমার অনেকে, বলো যে আপনি থাইকা দেন। আমি বললাম যদি থাকতাম তো আমার আম্মা বলছিল ওই জায়গায় থাকতাম, আমি চলে যেতে টাউনে। একজনকে বললাম আচ্ছা ভাই ট্রলার কি আসবে না? তখন 7:30 বেজে গেছে। আচ্ছা, একজন বললো কি যে ভাই ট্রলার তো আজকে আসবে না। আমি বললাম কেন? আকাশের পরিস্থিতি দেখেন, আজকে ট্রলার হয়তো 8টা পর্যন্ত থাকে, কিন্তু আজকে পরিস্থিতি খারাপের কারণ ট্রলারটা আর ছাড়বে না। তা এখন আমি একটু চিন্তা হয়ে গেলাম যে এই পরিস্থিতি মানে পুরো অন্ধকার হয়ে গেছে। তো আমি ভাবলাম যে কি করা যায়, আমার তো মাদারীপুর পৌঁছতে হবে। মাঝে আর একটা লোক মাদারীপুরে ছিল, ওরা ওই জায়গায় হাটে আসে। তুমি বলছো ভাইয়া চলেন আমার সাথে, আমরা হাঁটতে যাই। আমি বলি না, হাঁটতে যাবো না, আমি ট্রলারে যাবো। তার পরবর্তীতে উনিও চলে গেছে, এইদিকেও ট্রলারও ফেল করছে। তার পরবর্তী করছে কি, আমি ওই নৌকা দিয়ে এপার থেকে ওপারে হাট, আবার এপার আসতে হয়েছে, আমার মানে বাড়ির সাইডে আসতে হয়েছে, মানে এপারে। আমার একটা কি যে নদীর পার যদি হাঁটি একদম মাদারীপুরে লাস্টে চলে যাবো, একই রাস্তা। এটা হলো আমার মনের একটা যে ওই দিক দিয়ে আসার পরে অটোমেটিক্যালি চলে যেতে পারবো। বেশি সময় লাগবে, হয়তো 30 বা 40 মিনিট লাগতে পারে জুলুম। তো এরপরে আমি ওই নদীর এপারে আসলাম। আসার পরে ওইদিকে আবার কুশারি আছে, আমরা আখ বলি। প্রচন্ড আগের খেতি আছে, আর কিছু কিছু বড় ধানের খেতি আছে। কিছুদিন আগে আবার ওই জায়গায় কি হয়েছে, ওই জায়গায় এক মেম্বারে শিয়ালে মানে ধাওয়া করতে করতে পানির ভিতরে নামাই ফেলেছে একদম। হ্যাঁ, শিয়ালে। তো এই জন্য ওই পারে যখন গেছি দেখি শিয়ালে প্রচন্ড, মানে শিয়ালের একটা আনাগোনা এলাকাটাই যেমন শিয়ালের। মানে আপনি দেখতে পাচ্ছেন শিয়াল? হ্যাঁ, শিয়াল দেখতে পাচ্ছি, কিন্তু আমার ভয় লাগতেছে আবার এমনিতে বিপদে করে কিনা। হ্যাঁ, শিয়ালে একটা লোক দেখলে 2-3টা শিয়াল হয়তো ভয় পায় না। মানে এরা লড়েই না। মানে কিছুদিন আগে আমার একটা শিয়াল দেখার অভিজ্ঞতা আছে। মানে আমি বাড়ি যখন গিয়েছিলাম, আমাদের গ্রামের বাড়িতে, ওখানে হচ্ছে আগে আমরা শিয়াল দেখতাম কি খুব দ্রুত চলে যাচ্ছে, মানে ভালো করে দেখতে পেতাম না, ওই যে সাইডটা দিয়ে আছে খুব জঙ্গলের মতো। তো আমি ওই দিন রাতের বেলা আমি একটু পাশে দাঁড়িয়ে আমি ব্রাশ করছিলাম, হঠাৎ করে দেখি যে মানে একটা কুকুরের মতো হেঁটে যাচ্ছে খুব আস্তে করে। তো
তাকায় দেখি যে এটা তো একটা শেয়াল। পরে আমি ধাওয়া দিলাম, মানে মনে হচ্ছে যে আমি ভুল করেছি তাকে ধাওয়া দিয়ে। সে উল্টা চোখ রাঙিয়ে আমার দিকে তাকাইছে। তখন মানে আমি অবাক হয়ে গেলাম। মানে সাধারণত কুকুর এলে যে তুই একটু শব্দ করলে দেখি আমার মনে হয় ইটস অ্যাকচুয়ালি আওয়ার ফল্ট। আমরা মানে বনে জঙ্গলে যাওয়া আসা করতে করতে, গাছ কাটতে কাটতে এদের এত কাছে চলে গেছি যে এরা এখন মানুষ দেখলে আর ভয় পায় না। আগে যেমন একটা ব্যাপার ছিল যে মানুষ দেখলে ওদের কাছে অবাক লাগতো, এবং ওই অবাক থেকেই কিন্তু ভয় পেত। আসলে ইউজ টু হয়ে গেছে। আমি ভয় পেয়ে গেছি, অপরাধ করেছি। হ্যাঁ, আমার মনে হয় আমি ডাক দিয়ে ভুল করেছে। তো অবস্থা ভালো না। আমার মনে হচ্ছে আরো কয়েকবার যদি আমি ধাওয়ানি দিই সে উল্টা আমাকে অ্যাটাক করতে আসবে। আমি নিজের মানিজ্যত এবং সেফটির কথা চিন্তা করে আমি ব্যাক আউট করলাম। তারপরে আমার ওইটার জন্য একটা ভয় হইতেছে যে ওই জায়গায় একটা দুইটা শিয়াল না, আমার মনে হয় যে কয়েকশো শিয়াল হতে পারে। 1-1.5 কিলোমিটার ভিতরে কোনো বাড়িঘর নাই। গ্রামটা রাত হলে অনেক শিয়াল গুলো আস্তে আস্তে কোথা থেকে যেন বের হয়, সবাই একা চলে আসে। আর ওইটা হলো নদীর পাড়ের সাইড, তো ওইটা বিশাল বড় একটা চরের মতো, যার কারণে ওই জায়গায় যত ফসল আছে তাদের রাজত্বই চলে। আমার মনে হয় শিয়ালের রাজত্ব এক কথা। তো এইদিকে হলো আপনার নদীর ওপারে বাড়ি আছে, কিন্তু ওপার। আর এইদিকে যেই পারে আমি আছি এই পারে আপনার 1-1.5 কিলোর ভিতরে কোনো বাড়ি নেই। মানে আমি সর দিলে শোনারও কোনো বসত বাড়ি নেই। এখন আমি হলো শিয়ালকে ভয় পাচ্ছি, যদি দেখা ফেলা একটা, যদি পানির ভিতরে ওই লোকটার মেম্বারটার অবস্থা এরকম নাজেহাল করছে, মানে কামড়ায় একদম ছিঁড়ে ফিরে ফেলাইছে। আচ্ছা আচ্ছা, কি বেঁচে ছিল শেষ? হ্যাঁ, বেঁচে ছিল, কিন্তু একদম নাজেহাল অবস্থা। তারপরে আমি ওইরকম ভয়ে 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 নদীর পাড় ধারতেছি। এর ভিতর দেখতেছি কি মোটামুটি কিরকম জানি আকাশে একটা জ্যোৎস্না যেরকম হইলে হয়, কিন্তু চতুর্দিকে কিন্তু অন্ধকার। আমার কাছে কিরকম মনে হয় যে জ্যোৎস্না, মানে আমি যেদিকে তাকাই দেখে ফর্সা ফর্সা লাগতেছে। তা আমার তো মনে একটা কোন রকম কনফিউজ নাই যে নদীর পারে আমি মনে করলাম কি যে সেফটি জায়গায় আসছে। মানে আপনার দাদি বলে, আপনার দাদির কথা আমার জন্য, মানে ভিতরে এইটাই কাজ করেছে, সেফটি জায়গাতে আসছে। হাঁটতেছি তো আপনার কিরকম পাড়টা এরকম যে এই লেভেল উঠছে, উঠছে সমান লেভেল থেকে ধীরে ধীরে উপরের দিকে উঠছে, আর সামনে আপনার জমি ক্ষেত। তো আমি হাঁটতেছি হঠাৎ করে দেখি হাতে তো মানুষ একটু ঘামায়। তা আমি একটু ওই রকম ঘামানোর পর আমার প্যান্টে এই জিন্স প্যান্ট পরানো, আর কেস, আর একটা বেল্ট, আর একটা টি শার্ট। হঠাৎ করে কিরকম যে শরীরটা একটু গম্ভীর গম্ভীর ভার হয়ে গেছে। মানে কিরকম জানি শীত লাগলে কিরকম মানুষের শরীরটা ইয়ে হয়ে যায় না, অন্যরকম একটা মানে ভিতরে ফিলিংস হয়ে যায় যে কিরকম ভার গম্ভীর একটা ভার, এরকম হয়ে গেছে। তা আমি ওইটা কিছু মানে কেয়ার করিনি, হইতে পারে হয়তো। এরপরে হাঁটতে ঘটনা কি, আমি হাঁটতেছি স্পিডে, এই হাঁটার তো রাস্তাটা শেষ হওয়ার কথা, যে 10 মিনিট 15 মিনিট যদি হাঁটি তাতে আমার সামনে অগ্রসর হওয়ার কথা। খালি আমি আপনার এরকম যে ওই মাদারীপুরে যে টাওয়ার আছে, টাওয়ারের বাতিটা দেখতে পারতেছি, কিন্তু বাতির কাছে আসতেছে না। হ্যাঁ, রাস্তা শেষ হচ্ছে। আমার বেশি ভয় করতেছে শিয়ালের থেকে। তারপরে এরকম কিছুক্ষণ যাওয়ার পরে পরবর্তীতে দেখলাম কি নদীর পানি কিরকম যেন একদম সামসুম হয়ে গেছে, যেমন পুষ্কুনি পানি লড়ে না এরকম, মানে হ্যাঁ স্থির। নদীটার নাম যেন কি বলছে? আরিয়াল খান নদী বলে। আরিয়াল খান নদী। মানে আমি আবার মানে কনফিউজ ইজি ভাবে দেখতেছি। তারপরে এরকম হইতে দিতে শরীরটা ভালো একদম পুরো সারা শরীর মানে ইয়ে হয়ে যাওয়ার পরে লোমও দাঁড়ায় গেছে, শীত লাগতেছে আমার কাছে। মোটামুটি 9-10টা হয়ে গেছে। আমার কাছে ওই যে কেসিও একটা ঘড়ি ছিল আগের, ওই যে লাইট জ্বলতো সুইচে টিপলে, ওই ঘড়িটা দেখতেছি অলরেডি 10টা বেজে গেছে। আমি চিন্তা করলাম কি আমার ঘড়িটা কি কোনো ডিস্টার্ব হইলো? আপনি একটু রওনা দিচ্ছেন কয়টায়? 8টার। আমি চিন্তা করলাম ঘটনা কি, আমার মাথায় একটা খেটকা লাগলো। আমি আগে পরে তো গেছি ওই দিক দিয়ে, 35-40 মিনিট লাগার কথা, সে জায়গায় না তো 1 ঘন্টাই লাগুক রিল্যাক্সে যদি হাইটা যায়। তো আমার হাঁটার সোর্স তো কম না, 2 ঘন্টা হয়ে গেল। আমি এই জায়গায় কেন? আমার ভিতরে মানে কিরকম একটা আম্মার কথা মনে পড়লো, যে আম্মার কথাটা মনে হয় অ্যাভয়েড করে আসাটা ঠিক হয়। কিরকম জানি একটু আমার কাছে লাগতেছে, মানে আল্লাহ জানে কি হয় না হয়, মানে একটু টেনশন ফিল করতেছে। আবার চিন্তা করছি না, নদীর পাড়ে তো এই ধরনের কিছু হওয়ার কথা না। আচ্ছা, এরকম করতে করতে হঠাৎ করে দেখি হালকা হালকা কান্না শুরু। কোথা থেকে কে কাঁদতেছে? ওই জায়গায় নদীর পাড়ে গুনগুন কানলে যেমন একটা মহিলা গুনগুন করে কাঁদতেছে, মনে হয় কিন্তু ওই নদীর উপর থেকে আসতেছে আমার কানে। তো এরপরে দেখি ওই যে আপনার তাল গাছ কাইটা ফেলাইলে গোড়ার সাইডটা থাইকা জানা নিচের অংশটা, হ্যাঁ হ্যাঁ, ওটা কিন্তু একটু মোটা হয়। তো আমি দেখি কি একটা তালের গোড়া, মনে হইলো যে ওইটা নদীতে ভাঙ্গে আসছে বোধহয়, ভাসতে 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 এই সাইডে জমা হয়েছে, এই সাইডে এসে জমা হয়েছে। তা হইতে পারে যে তালের গাছের গোড়া নদীতে থাকাটাই স্বাভাবিক, বা অনেক সময় নদী ভাঙে, হইতে পারে। আমি এই
এই জায়গাতে হাঁটতেছি, তাল গাছের গোড়াটা আমার বাম সাইডে। আমি যেখানে তাল গাছ ঠিক বরাবর আমি অনেকক্ষণ পর ফলো করছি, প্রথম ফলো করি নাই, তো হাঁটতেছি হঠাৎ করে আমার আবার তাল গাছের দিকে খেয়াল গেছে, ওই তালের গোড়াটার দিকে। চিন্তা করলাম তাল গাছটা তো লড়তে চড়তেছে না, স্থির দাঁড়াই আছে, কিন্তু তাল গাছটা তো পিছিয়ে পড়ার কথা। আমি তো আমার তো ক্রুশ হয়ে যাওয়ার কথা, কিন্তু তাল গাছটা আমার সমপরিমাণ লড়তেছে না, কিন্তু সমপরিমাণের আমি পাস করতে পারতেছি, পাশাপাশি রয়ে গেছে। হ্যাঁ। আমি ভাবলাম যে কিছু একটা আমার সাথে হইতেছে, দোয়া কলমা পড়ার চিন্তা ভাবনা করতেছি। হঠাৎ করে দেখি আমার কিছু মনেই আসতেছে না। আপনার ইয়াসিন সূরা বা দোয়া কুনুত এগুলা পড়লে অনেকটা স্বাভাবিক হয়, আলহামদু সূরাও মনে করতে পারতেছি না। আচ্ছা, আমার কাছে একটু আনিজানি দিয়ে লাগতেছে আর কি। দাদির কথা কি ওই যে আগে যেমন মানুষ কাহাওয়াতে বলতো ওই ধরনের কিছু একটা, তা হয়তো দাদির কথাটা হয়তো সঠিক ছিল না। তখন আমি ভাবলাম যে এখানে এই জায়গায় যা হচ্ছে এগুলা স্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু মনে হইতেছে। আমি যদি এতদিন আমি এগুলার বিশ্বাসই করতাম যে এগুলা কিছুই নাই, আমার মনে হয় কিছু আছে। আমার গলা ঠলা শুকিয়ে আসছে, সারা শরীরের লোকেশন চেঞ্জ হয়ে আসতেছে। তাই অবশ্যই এগুলা শুনছি অনেক গল্পে অনেকের মুখে যে এই ধরনের এই কিছু হইলে এইগুলা হয়, তা আমার সাথে তো এই ধরনের হইতেছে। আর এই জায়গায় আমি যদি চিৎকার করি শোনার কেউ নাই, নদীর ওপারে আছে বাড়িঘর, নদী পার হইতে গেলেও তো আমি সম্ভব না। কমসে কম আপনার নদী পার হইতে গেলে আপনার আধা কিলোমিটার। তা আমি তো একটা বিপদে পড়ে গেছি, মানে এরকম এখন মানে নিজের মানে খুব লাগতেছে যে কেন আমি আসলাম। তারপরে এখন চিন্তা করলাম যাক কিছু করার নাই। তাই এখন আমার মনে মনে একটা হয়ে গেল যে হঠাৎ করে দেখি তাল গাছটা নেই, কল্পনা করতে তাল গাছটা নাই, গোড়াটা নাই। আমি ভাবলাম যে না, রাত্র অনেক হয়ে গেছে, তো হয়তো আমার একটু খেয়ালে কিছু গন্ডগোল হয়েছে, ভুল দেখছেন। তো তাল গাছটা আমি আগেই ফেলাইছি, জাস্ট আমার মানে বিভিন্ন টেনশনে কাজ করতেছে। তাই আমি এটা ভাবছি, হাঁটতেছি কিছুক্ষণ পরে দেখি নদীর পারে বা জমি খেতে অনেক সময় চাষ করলে দেখবেন বড় ধরনের এক ধরনের সাদা বক দেওয়া যায়, ওটাকে আমরা বলি টর বক। সাদা বক একদম ভরভর সাদা। দেখি ওই তাল গাছটা যতটুকু পানিতে ছিল, তালের গোড়াটা ওই জিনিসটা ঠিক একই জায়গায়, মানে অতটুকু পানি সেম পরিমাণ পানিতে দাঁড়ানো। এবারও কি তাল গাছের মতন আপনার বরাবর? হ্যাঁ, সেম পজিশনই। বাম দিকে তাকাইছি দেখি ওইটা। তা আমি ভাবছি যে এটা তো আর তাল গাছ না, আর বগও না, আমার মনে হয় এটা অন্য কিছু। কিন্তু আমি এখন নিজের যে সেভ করার মতো কিছু স্মরণও আসতেছে না। তো এখন আমার ভিতরে মোটামুটি কিছুটা ডর লাগে গেছে। এখন আমি একটা হাদিসে বলছি যে মনুষ্যজাত যদি যতক্ষণ পর্যন্ত ভয় না পায় ততক্ষণ পর্যন্ত খারাপ আত্মা কোনো কিছু করতে পারে না বা আক্রমণ করতে পারে না। আমার কথা হলো এরকম একটা নিজে মানে সিস্টেম তৈরি করছি যে আমি যদি নিজে ভয় পেয়ে যাই তাহলে এই জায়গা থেকে বাঁচার কোনো রাস্তা নেই। অতএব নিজের বাঁচাইতে হলে নিজের ভিতরে সাহস আরো সমপরিমাণ বাড়াইতে হবে। ওই ভাবি নিয়ে দেন আমি হাঁটতেছি একটু গুনগুনে গান গেতেছি। এক এক সময় যখন মনে যাচাই হঠাৎ করে মনে পড়লো যে আমি কিছু যখন মনেই করতে পারছি না, শুনছি যে অনেক সময় প্রস্তাব করে যদি গোলা দেওয়া বাউন্ডারি করে রাখে দাঁড়াই থাকে, সেফটি থাকতে পারে। তা আমি করলাম ওইটাও করলাম, ওইটা করার পর ওই জায়গায় দাঁড়াইছি। এখন আমি চিন্তা করি এই জায়গায় কতক্ষণ দাঁড়াই থাকবো, আমার তো যাইতে হবে। এরপরে মোটামুটি 12টা পার হয়ে গেল। হঠাৎ করে আবারও দেখি ওই সেম কাহিনী, ওই বকটাও নাই, পিছনে এই দিকে তাকালাম নাই। আমি যাক তাহলে মনে হয় হয়তো চলে গেছে। ওইটা ভাবছে ভয় দেখে লাভ নাই, ভয় পাইতেছে না, তার মানে চলে গেছে। আমি একটা এরকম চিন্তা ভাবলাম। তারপরে করলাম কি, আবার কিছুক্ষণ পরে এরকমই প্রায় আধা ঘন্টা চলে যাওয়ার পরে আমি কিছুক্ষণ পরে ঘড়ি দেখি যে কত বাজলো। দেখি একটা বাচ্চা ছেলে, এই আপনার 5 থেকে 7 বছর হইতে পারে, কিন্তু স্বাস্থ্য তো খুব ভালো, গায়ের রং শ্যামলা, ওই দিকে মুখ করে আছে। আমি যেদিকে মানে যাইতেছি ওই দিকে মুখ করে আছে। আমি চিন্তা করলাম এই রাত্রে আশেপাশে কোনো বসত বাড়ি নাই, আর আছে নদীর ওপার থেকে তো আসা একটা বাচ্চা কখনোই সম্ভব না, এতটুকু বাচ্চা তো সাথে জানতেই পারে না। এখন ছেলেটা দিকে আমি স্পষ্ট খালি তাকাইতেছি, উপরে নিচে তাকাইতেছি। ওই ছেলেটা আমার দিকে তাকায় না, ওই ছেলেটা ওই দিকে, ওই ছেলেটা হাঁটে না, এক জায়গায় দাঁড়ানো। আমি তাকে ক্রস করতে ওই যে ওই আগের সেম কাহিনী মতো ক্রস করতে পারতেছি না। এখন আমি আমার পুরা শরীরে এখন মানে পুরা শরীর জারাই গেছে, কোন একটা ঝামেলার ভিতরে পড়লাম। আমি তো হাঁটতেছি সোজা, রাস্তাটা যায় কই। তাই আমি মানে বিশাল একটা মানে নিজের প্রতি জিদ লেগেছে, কি কারণে আমি আরো স্পিড বাড়াইলাম, হাঁটতেছি। তারপরে ওইটা যখন এরকম সময় চলতে থাকলো, হঠাৎ করে বাচ্চাটা নাই। অনেকক্ষণ পরে এরকম চলার পরে আবার পরবর্তীতে ওই যে আপনার নরকঙ্কাল দেখেন না, ওই যে সে রাখে আপনার ডাক্তারদের ওখানে রাখে পুরো কঙ্কালটা ঝুলানো রাখ, দেখি সেম
যেই নরকঙ্কাল দেখছি মানে আমার ভিতরে মোটামুটি ভালো একটা সাপ্লাই। কি করছিল দাঁড়ানো বলতে কি, এখন নরকঙ্কালটা কিরকম হয়েছে যে ওই দিকে মুখ, আচ্ছা ওই বাচ্চাটা যেদিকে মুখ করেছিল হ্যাঁ ওই সেম ওই দিকেই মুখ, কিন্তু ও আমার দিকে তাকানো না, আমি ওর দিকে অ্যাঙ্গেল করে তাকাই। হ্যাঁ, যে আমি ওরে দেখতেছি কিন্তু আমি ভয় পাইতেছি না। এখন আমার তার কোনো অন্য উপায়ও নাই, হাঁটতেছি কিন্তু নরকঙ্কালটা হাঁটতেছে খুব মানে স্লোলি স্মুথ ভাবে হাঁটে, পানি লড়ে না, কিন্তু আমি তারপরে ওর সাথে হাইটে পারতেছি না। তো এরকম করতে করতে অনেক সময় প্রায় 3টা পার আমার হঠাৎ করে মানে একজনের সাউন্ড আসলো, মানুষের সাউন্ড। কোথায় 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 হঠাৎ করে মনে পড়লো যে ওই যে আখ ক্ষেত আছে না, ওই আখ ক্ষেত আবার গোপা দিয়ে পর দেয়, ওই যে মানে যাতে এটি না পাহারা দেয়, চুরি করে যেন। ওই লোকের ওই আখ ক্ষেতের ভিতরে মানে একটা দোতলা ঘর আছে, ওরা স্বামী স্ত্রী সহকারী থাকে, আর একটা গোপা আছে, ওই জায়গায় বসে পর দেয়। তা ওনার আবার ছাগল, আমার বোধহয় খুব সম্ভব ছাগল ওই শিয়ালে খুলিয়া টেনে নিয়ে গেছে। হ্যাঁ, তা উনি ভাবছে চলে নিয়ে গেছে, উনি গাল্লাগালি তুলাতুলি করতেছে, আর ওই যে বাইরে যে কালো লাইট গুলো আছে না টর্চ, ওই লাইট দেখা দিয়ে ঘোরাঘুরি করতেছে। ওনার সাউন্ডটা আমার কানে আসতেছে। হঠাৎ করে ভাবলাম যে আমার তো কোনো মানে সূরা কালমা এগুলো মনে আসতেছে না, তাকে আমার সাউন্ডটাকে দেখি। তা আমি নিজের সাথে কথা বলতেছি যে কয়টা বাজলো, মানে জোরে উচ্চ স্বরে বলতে কয়টা বাজলো। এখন আমার কথা আমার তো কানে আসার কথা, হ্যাঁ আমার কথা কানে আসতেছে না, মানে একলা একলা কথা বলতেছে, হইতেছে না। কঙ্কালটা কি তখনও আছে? কঙ্কালটা তখনও আছে, এমনকি হাঁটতেছে, আমি হাঁটতেছি, যে যা কিছু করতেছে আমি হাঁটতে হাঁটতেই করতেছি, হাঁটা বন্ধ করিনি। ওইটাও আমার সাথে হাঁটতেছে, ডিস্টেন্সটা এরকম হলেও ওইটা আস্তে আস্তে সামনের দিকে হাঁটতেছে, কিন্তু ওইটা ডাইন সাইডে চাপতেছে, আমি ডাইন সাইডে, মানে আপনার দিকে হ্যাঁ চাপতেছে। আর আমি আবার করতেছি ওর ওইটা দেখা, আমিও ওর পরিমাণ আস্তে আস্তে একটু একটু করে সরে যাচ্ছে, উপরের দিকে উঠতেছি। এখন বেশি উপরে উঠতেছি না যে শিয়ালের ভয়ে। হ্যাঁ, তো এর ভিতরে মানে প্রায় আমার কাছাকাছি, সেম টাইম একদম মানে ও আমার হাত দিলে পায় আমার শরীরে প্রায় কাছাকাছি, মানে এখন আমার ও হাত দিলে টাচ করতে পারে। এখন আমার আর কোনো মানে ওয়ে নাই, মানে আমি কি করবো না, দৌড় দিয়ে কই যাবো। হ্যাঁ, মানে চিক করে দিতে পারতেছি না, মানে এরকম মানে কি আমার ভিতরে মানে একটা আশঙ্কা আসছে যে আমি আজকে এতদিন, বিশেষ করে আজকে বোধহয় শেষ, হয়তো এই পর্যন্ত হায়াত ছিলাম। এরপরে ওই লোকটার যখন সাউন্ড আসছে, আমি ভাবছি দেখি চেষ্টা করি, ডাক দিলে তো শুনবে না, তাই আমি ভাবলাম হাতে তালি দিলে কি শুনবে কিনা। তারপরে আমি ওই জায়গায় কিন্তু হাঁটতেছে, আমি হাতে তালি দিছি মতন ওই লোক করছে কি, হাতে তালি সাউন্ড পায়, ওই লাইট কিন্তু অনেক মানে সুইচ পাওয়ার, অনেক দূরত্ব যায়। তো ওই লাইটটা মারতে মারতে আমার দিকে চলে আসার পরে আমি হাত জাগায় একটু মানে দৌড়টাই উপরের দিকে উঠছে, উপরের দিকে ওঠার পরে উনি আবার সামনের দিকে আসছে, যা আসছে আমি পিছের দিকে ততক্ষণ তাকাই নেই, যা হোক দেখা যাক, পিছের দিকে তাকাবো না। তো যখন সামনে চলে যাওয়ার পরে উনি আমার দেখার পরে ওই চিনছে, কারণ আমার আব্বার স্কুল মাস্টার ছিল, তো ওনার ওই ঘটনাটার বলি নেই কি হয়েছে। তো আমি পিছের দিকে তাকায় দেখে যাই একদম ফ্রেশ, কোনো কিছু নেই। এরপরে উনি আমার বললো কি যে এই জায়গায় তো অনেক ঝামেলা হয়, তো আপনি এই রাত্রে কোথেকে আসেন। আমি অত কাহিনী দিতে আমি বললাম যে একটু লেট হয়ে গেছে, এই জন্য আমার মাদারপুর যেতে হবে। তো এই পরিস্থিতি উনি বললো আজকে শুয়ে থাকেন, ভোরবেলা চলে যান। না, ভোরবেলা আমি যাবো না, এই জায়গায় যাওয়ার ব্যবস্থা কি বলতেছে, তার একটা ট্রলার যাওয়ার কথা মাদারীপুরে রিক্সা শ্রমিক নেওয়ার জন্য, তো ওটা হয়তো আকাশের অবস্থা একটু পরিষ্কার হলে নিয়ে যাবে। ট্রলারে যখন চলে গেলাম মাদারীপুরে, তখন মানে আজান দিয়ে দিচ্ছে অলরেডি, বাসায় চলে গেলাম, ক্ষুধা লাগছে প্রচন্ড ক্ষুধা। আমি খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পরে এরপরে 20-25 দিন বা আরো হয়তো মাসখানি হইতে পারে আমি বাসায় আসছি। বাসায় আসার পরে আমার এক্সাম ছিল, আম্মা আমার দিকে হঠাৎ করে চমকাই উঠছে যে কি ব্যাপার, তুই যে ঠুকে গেছিস, একদম কালো হয়ে গেছে। আম্মা আবার ভাবতো ওই যে নষ্ট করে না মানুষ, ওই ধরনের কিছু একটা হয়েছে। তা আমি হঠাৎ করে ভাবলাম কি আমার শরীরে জ্বর কবে থেকে, হঠাৎ করে আমার মনে পড়লো যে ওই রাত্র থেকে কিন্তু আমার জ্বর আসতেছে। এই আম্মা করলো কি আমারে নিয়ে ফরিদপুর নিয়ে গেল। ফরিদপুরে এক নতুন ফকির হয়েছে, পানিতে উনি মাছ ধরতো, যাই হোক উনি ফকির হবার ওনারে খবর দিল, আমার নানা বাড়িতে চলে আসলো। তা আমি আবার ওনারে ফকিরও বিশ্বাস করতাম না, তাই আমি বললাম যে কি হয়েছে যদি ওনার আমি বলবো না, দেখি কি কয়। তারপরে উনি টোটালি ডিটেলস বলতে থাকলো যে যাক তুমি হায়াত কর্মী বেঁচে গেছো, যেরকম তোমার সমস্ত ঘটনা বলেছে, আপনি না বলা সত্ত্বেও সে নিজে সে টোটালি বলছে। বলার পরে আমি খাবার দাবার করতে পারি না, ঘুম হয় না, জ্বর। উনি আমার একটু ঝাড়িয়া জোর একটা কিল না থাবুর জানি দিল পিঠে, একদম আমার বেকা করে ফেলাইলো। এরপর ঝাড়ার পরে ঠিকই উনি আমার ঝাড়িটা দেওয়ার পর শরীর একদম রিল্যাক্স, মানে ঠান্ডা হয়ে গেল, মানে পাতলা হয়ে গেল। এরপর গোসল করার পর খাওয়া দাওয়া দিল। উনি আগেই খাওয়া দাওয়া রেডি করে রাখছেন, ওর পরে ক্ষুধা লাগবে প্রচন্ড। তারপরে ঠিকই আমি ওই প্রায় অনেক কিছু যে খাবার টাবার রেডি রাখছিল ওগুলা খাওয়া দাওয়া করলাম। তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ
সুস্থ আর কি। সুস্থ এখন আর এরপর থেকে আর কোনো এরপর থেকে আর ওই আমার শারীরিক সমস্যা যেগুলো ছিল ওইগুলো বা কোনো ধরনের কোনো এক্সপেরিয়েন্সের মধ্যে পড়েন নাই? না, ওইটা এরপরে পড়ছি একটা, সেটা হলো এই ঢাকার থেকে আমি যাইতেছি এই বছর 2 আগের কথা, মাদারীপুরে যাইতেছে মোটরসাইকেলে যাইতে আমার প্রায় রাত্র হয়ে গেছে। তো ফেরিতে পার হয়েছি, তো ফেরিতে পার হওয়ার পরে হালকা হালকা বৃষ্টি ফেরিতে বেশ শুরু হয়েছে, ওপারে গেছে পর্যন্ত প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তা বৃষ্টি শুরু হওয়ার পরে আপনারা দেখেন ফেরিতে যদি আপনার ফেরি ঘাটে লাগতে লাগতেও কিন্তু মোটামুটি অনেক সময় লাগে যায় না, কিন্তু মোটরসাইকেল কিন্তু ফরত করে বাইরে চলে যাবে। তা আমি করছি কি ওই মোটরসাইকেলটা চলে গেছে, তো আপনার ওটার বলা পাঁচচর ভিতরে শিবচর আমার কথা কোনাকুনি চলে যাবো। তো আমি যখন পাঁচচরদা ঢুকছি, ঢোকার পরে প্রচন্ড বৃষ্টি, এরকম বৃষ্টি দিন মোটরসাইকেল অফ হয়ে যায়, প্লাকে ময়লা পানি, এরকম একটা মানে অস্বাভাবিক বৃষ্টি। কিন্তু আমার সাথে সব একদম খুব মানে পাও চুল সব ঢাকা ছিল, মানে গ্লোভস পরা ছিল, হেলমেট পরা ছিল, এরপর আপনার সবকিছু মানে ঢাকা ছিল। তা এরপরে দেখি কি একটা মহিলা কাঁদতেছে নিচের দিকে মাথা দিয়ে, বৃষ্টি প্রচন্ড বৃষ্টি। তখন সময়টা কিরকম? 1:20 একটা শোয়া একটা এরকম। তো আমি ভাবলাম এই বৃষ্টির ভিতরে এই মহিলা এই জায়গায় মানে পাঁচচার ব্রিজটা এখন একটা কালভার্টের মতো আছে, কালভার্টটা পার হওয়া করে। আমি আবার বললাম যে দরকার নেই, এই কার আবার কোন বই করতে কোন ঝামেলা করবো, দরকার নেই। তা আমি করছি মোটরসাইকেলটা এনে চলে আসছে, ওনার দিকে আর ব্রেকই করি নেই। ব্রেক না করতে কিছুক্ষণ সামনে যাওয়ার পরে এরপর আমি পাঁচচারে ঢুকতে কিন্তু আমি পুলিশের পিকআপ দেখে আসছি, ওই জায়গায় দাঁড়ানো আছে, বৃষ্টির কারণে ভিতরে মোচা হয়ে বসে আছে। তা আমি করছি কি আবার সামনের দিকে আমি গাড়ি বন্ধ করে নিয়ে সামনের দিকে চলে আসতেছি। তো চলে আসার পরে এখন পরে একটা দেখি আরেকটা মহিলাটা পায়ে কোনো স্যান্ডেল নাই, স্যান্ডেল নাই। এরপরে আমার ইশারা করতেছে, যেহেতু মেন রোডে আমি যেতেছি, হ্যাঁ সামনে থেকে আমারে তো আমার থামাই দিছে অলরেডি। থামাই দেওয়ার পরে ওই দিকে চাওয়া, ওই যে ওই রকম একটা খাইনি, ওই দিকে সামনের দিকে চাওয়া, সে আমার দিকে ফেস করতেছে না, যে হেল্প মাংবে আমার দিকে তাকাবে, কিন্তু ওইটা করতেছে না। পরে দেখি উনি আমার দিকে মুভ করতেছে না, তো উনি বলতেছে আবার খুব রিকোয়েস্ট করে, বৃষ্টি কিন্তু প্রচন্ড, আমার কথা মোটরসাইকেল বন্ধ হয়ে যায়, তারপরে স্টার্ট করতে আবার খবর আছে। তো এরপরে আমি বললাম কি কই থেকে আপনি আসছেন? বললো কি ঢাকা থেকে আসছেন। তো ঢাকার থেকে আসছেন, আমার একটা খটকা লাগে কিরকম, যে যদি ঢাকা থেকে আইসা থাকে তো যেই ফেরিতে আসছি এর আগে পরে ফেরি আসলে উনারে পথে পাওয়ার কথা না, এক। 2 নম্বর কথা হলো যে যদি ওই আমাদের সেম ফেরিতে আসে তাহলে ওনার হেন পৌঁছানোর কথা না, কারণ ওই গাড়ি যদি আপনার নাইমা থাকে তাহলে আমি ওই গাড়ি নামতে নামতে আমি এত দূর চলে আসছি, হ্যাঁ, তাহলে উনার এখানে আসার কথা না। আর যদি উনি থাকে তাহলে উনি বাসের ভিতরে থাকবে। তো উনি আর বললাম যে এই রাস্তায়, তো এই রাস্তায় উনি মানে কোনো মতে আমি টাইমিং মিলাইতে পারতেছেন যে উনি এই জায়গায় কিভাবে থাকে ঢাকার থেকে আসলে, হ্যাঁ। আর একটাও লোকজন, আমি বললাম একটা মহিলা মানুষ ঢাকার থেকে আসছেন, তো কিভাবে আপনার সাথে একটা লোক নিয়ে আসতেন, আপনার সাথে একটা বাচ্চা নিয়ে আসতেন, আপনাদের কাউরে নিয়ে আসেন না, কিন্তু আপনি এইভাবে আসলেন, কিভাবে আসলেন? আমি তো জাস্ট আপনার কথায় সন্দেহ মনে হইতেছে। আমার খুব মানে বলতেছে বেরিয়ে আমার নিয়েই যান ভাই, আমি অনেক বিপদ আছে, নিয়ে যান, কান্নাকাটি করতেছে। তো হঠাৎ করে আমার চিন্তা করলাম নিয়ে এসে থাক, মহিলা মানুষ যেহেতু। এর কথায় উনি আমার দিকে এক নজর তাকাইছে, তাকানোর পরে দেখি কি ওনার সোলা কপালে, যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলে সোলা, এই জায়গায় সোলা, এই জায়গায় সোলা। আবার একটা জিনিস, যেহেতু আমি মোটরসাইকেল চালাই যে কোনো এক সাইড পড়তে পারে, ডাইন সাইড বা বাম সাইড। তো বাম সাইডে বলে বাম সাইডেই চলবে, ডাইন সাইডে চললে ডাইন সাইডে চলবে, চতুর্দিকে চলতে পারে না। আমি বললাম আপনার কি হয়েছে? বলতেছে আমি অ্যাক্সিডেন্ট করছি। কি অ্যাক্সিডেন্ট করছেন? আমি পড়ে গেছি উষ্টাকে। আপনি উষ্টাকে বলে তো নাকে ছোলার কথা না, বা কপালে চললে এরকম হওয়ার কথা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় হওয়ার কথা না। আমি কিন্তু আপনার তো পুরো জায়গায় ফেসে আপনার স্পট আছে। তো উনি বলতো যে না আমি অ্যাক্সিডেন্ট করেছি, ভাই আমার নিয়ে যান, মানে ওই কথা প্রসঙ্গে যাইতেছে। উনি আমার বলতে চাইলে নিয়ে যান, মানে মোটরসাইকেলে ওঠাটা হচ্ছে, হ্যাঁ, উনি চাইতেছে আমার মোটরসাইকেল উঠতে। তো আমি ভাবলাম যে না, ওনারা আমি একটা ভিতরে মানে একটা শিওর হয়ে গেলাম যে না, ওনারাই আমার কিছুতেই নেওয়া যাবে না। যদি উনি বাস্তবে মানুষ হয়ে থাকে তো হয়তো উপকার হবে, যদি উনি মানুষ না হয় আর মানুষের লোকেশন এই জায়গায় এই টাইমিং এর সাথে মেলে না, তাহলে উনি আমার পিছিয়ে বয়ে, উনি তার মরবে না, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট আমি মারা যাম, শুনবে কি মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই আমি এই চিন্তা করি, আমি কি না আমি আপনার নেবো না, আমি এটা ভিতরে চিন্তা করি, আমি কি না আপনার নেবো না ভাই আবার নিয়ে যান। আমি বলে না আমি নিতে পারবো না, উনি কিন্তু আমার ছাড়তেছে না, হ্যাঁ। তা আমি বললাম কি আপনি ছাড়বেন? ওই যে পুলিশের পিকআপ আসতেছে, আবার দেখি কি যে মনে হয় ওই পিকআপটা আসতেছে, কিন্তু আসতেছে অনেক, আমি পিছিয়ে ফলো করছি, কিন্তু দেখি ওইটা আসতেছে না, দূরে থেকে লাইটে দেখা যায়। আমি বললাম এক কাম করেন, আমি তো বেশি দূর যাবো না, এই কাছে আমার বাড়ি, হ্যাঁ, আমি তুমি বললাম কাছে আমার বাড়ি,
উনি বলে না ভাই আপনি যাবেন ওইদিকে, আমার একটু নিয়ে যান। তাই বলো, আমি বললাম তো কোথায়? বলো যে আমার স্বামী এই জায়গায় আছে সামনে, এই মানে বলো যে ওই জায়গায় আইসা রয়েছে। তাই আমি বললাম আমরা কাম করেন, পুলিশ পিক আপে আপনি হাত থামাইলে পুলিশ পিক আপ থেমে যাবে, ওই পুলিশ পিক আপে চলে আসলো, ওই যে আসতেছে। কোন দিকে? আমি কি এই তো ওই যে সামনে আসতেছে, আমি গাড়িটা আমরা চলে আসছি। চলে এসে যখন আপনার ফেরিঘাটে চলে আসছে, ওই আমাদের আবার একটা ফেরিঘাট মাথার উপর ঢুকতে একটা ফেরিঘাট ছোট, তো উনি ওই দোকানদারটা বলো যে ভাই আপনি তো রাত বিরাতে মাঝে মধ্যে, আমি আপ ডাউন করতাম, সকালে আসতাম রাতে যাইতাম, তো বলো যে এই ঘটনা এখানে কিন্তু অনেক সময় দুর্ঘটনা হবে, রাত্রে চলাচল করি না, অনেক সময় ঝামেলা পড়তে পারে। তাই আমি ভাবলাম যে ঝামেলা তো অলরেডি পার করে আসলাম, তাই আর কি। ওই তো এটা মোটামুটি আপনার এই যে রাতের বেলা হাইওয়েতে আমরা চলার সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে আর কি, তো শেষ পর্যন্ত আপনার সৌভাগ্য যে আপনি এটা মানে আল্লাহর রহমতে আমি তবে সতর্ক ছিলাম যে সামনে আবার অ্যাটাক করে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ আর কিছু নাই। তো মিজান ভাই আপনার মানে আসলে দুইটা ঘটনাই যেটা শুনলাম মানে খুব ইন্টারেস্টিং ঘটনাগুলো, এবং অনেক ধন্যবাদ যে আমাদের সাথে এত দূরে এসে আপনি এই ঘটনাগুলো বলছেন। আপনাদেরকেও ধন্যবাদ, কারণ কি আমি অনেকদিন যাবত চিন্তা করছিলাম এই জিনিসগুলো শেয়ার করার মতো। বুঝতো মিজান ভাইয়ের ঘটনা তো আমরা শুনলাম, তো আমার শেষের যে ঘটনাটা বলছে এটাই আমার কাছে সবচেয়ে বেশি, মানে আমার কাছে ছোট হলেও আমি বেশ ভয় পাইছি, আতঙ্ক কাজ করছে। রাইট, আর যে জায়গার মধ্যে আছে আতঙ্ক এমনি কাজ কোথাও একটু নড়াচড়া হইলেই আতঙ্ক কাজ করে, সেটাই। তো সুমন, চল আমরা আবার এখন আরেকজনের কাছে চলে যাই গল্প শুনতে। শাহিন ভাই, আপনার সম্বন্ধে আমরা সবাই কিছু জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহিন আলম, আমার হোম ডিস্ট্রিক্ট নাটোর, গুরদাসপুর থানায় আমি থাকি। আচ্ছা, তো যাক আমার বাড়ির পাশে কিছু ঘটনা আছে। এটা গুরুদাসপুরে। আচ্ছা, এখন আপনি কোথায় থাকছেন? এখন আমি আছি গাজীপুর। আচ্ছা, তাহলে এটা কত বছর আগের ঘটনা? যে এটা 88 পরে, তো তখন আমরা ছোট আর কি। আচ্ছা, তো ওইখানে ওই ভিটাটা খালি ছিল, বাড়িঘর ছিল না, ওইখানে আবাদ হতো, শুকনো আবাদ, উঁচা জায়গা। তো এক পর্যায়ে আমরা আমাদের যে মেন রোডের বাড়িটা, এইখানে ফ্যামিলি বেশি হওয়াতে আমরা ওইখানে একটা বাড়ি করি। আচ্ছা, তো যখন বাড়ি করতে যাই তখন আম্মাকে আমার নানু বলছিল যে তুই যে ওখানে বাড়ি করবি, তো এখানে এরকম একটা সমস্যা আছে। সমস্যাটা হলো এই যে আমার আম্মার বুড়া মা, অর্থাৎ হলো আমাদের সম্পর্কে একটা বুড়া মা একটা শব্দ আসে, যেমন আমার নানার বাপ, তাদের আমরা বুড়া মা বলতে পারি। তো এই ধরনের একটা সম্পর্কে আমার আম্মার বুড়া মা হয়, তো ওনার একটা কবর আছে ওইখানে। উনি তো তাহলে অনেক আগের? হ্যাঁ, অনেক আগে। বলে যে ওখানে তো এরকম সমস্যা আছে, তো তুই ওখানে কিভাবে থাকবি? কারণ আম্মা বলে যে মা, বুড়া মা তো আমাকে ভালোই বাসতো, ও আমার কোনো ক্ষতি করবে না। তো বাড়িটা করার পরে আমরা ভালোই চলতেছিলাম, বেশ। আমি তখন ছোট কিন্তু বুঝি। হঠাৎ দেখা যাচ্ছে যে মাসে 1 দিন 2 দিন সে একটা কান্নার আওয়াজ পায়, এটা মাথায় নেয় না, এটা আম্মা কোনো গায়ে লাগায় না। এটা রাত্রে 12টার পরে। তো যাই হোক, পরে এক সময় আম্মা তখন আমরা হলো 2 ভাই 1 বোন। আচ্ছা, তারপরে আম্মা আবার প্রেগনেন্ট হয়। যাই হোক, আম্মার পেটে বাচ্চা আসে। তো আমাদের একটা বড় বারান্দা ছিল, তো এই বারান্দাতে আম্মা সাধারণত রেস্টে থাকতো। তো ওদিন রেস্ট করতে করতে অলরেডি ঘুমায় পড়ছে। ঘুমানোর পরে উনি ওই বুড়া মাকে স্বপ্নে দেখে। কোন সময়টাতে? এটা দুপুরের আগ দিয়ে, অর্থাৎ দুপুরে আজান হবে এর আগ দিয়ে। তো স্বপ্ন দেখে যে তুই তোর বাচ্চা 2টা আমাকে দিয়ে দে, তোর 2টা বাচ্চা হবে, 2টা বাচ্চা আমাকে দিয়ে দে, 2টা মেয়ে হবে। আম্মা স্বপ্ন সাথে তর্কাতর্কি করছে বুড়া মার সাথে, আমি তোকে কেন দিব। তো এরকম করার পরে যাক আম্মা এই কথাটা সবাইকেই বলছে যে মা, আমি তো এরকম আমার নানুর সাথে এটা নিয়ে করছে। তো যাই এক পর্যায়ে যখন এরপরে আর ডিস্টার্ব করেনি, তারপরে যখন 2টা বোন আমার হওয়ার আধা ঘন্টাতে 1 ঘন্টার মধ্যেই মারা যায় 2টা বাচ্চা, জন্মের মারা যায়। তবে আমরা যেটা বলছে যে এটা বেশ মারা যাওয়ার মতো কিছু ছিল না। তো যাক তারপর মারা গেছে। আমার বিশ্বাস যে আমার এই কারণে এই জিনিসটা হয়েছে। তো এখন ওই শব্দটা, ওই কান্নাটা, এখন আমাদের বাড়ি আছে, পাশে আরেকটা বাড়ি হয়েছে, ওরা ওই শব্দটা পায়, এখনো কান্দে, এখনো রাত্রে মনে করেন যে কান্না করে। তো ওরা যখন এই কান্নাটা শুনে তখন সবাই এক জায়গায় বসে থাকে, কিংবা দোয়া টোয়া এগুলি পড়ে। তো এখন এই জিনিসটা আমাদের ওখানে আছে। এটা কি নির্দিষ্ট সময়ে পাওয়া যায় নাকি সারা রাত ধরেই কান্নার? না, এটা মনে করেন যে আপনার কান্নার আওয়াজ শুনলো, আধা ঘন্টা ধরে শুনলো, কিংবা 20 মিনিট শুনলো, এইভাবে। আর আরেকটা জিনিস হয়েছিল ওইখানে, একদিন সবাই আমাদের বাসায় এসে আমাদের ডাকাডাকি করতেছে, রাত্রে 1-1:30 বাজবে। এই তোদের বাড়িতে কি হয়েছে? এত রাতের বেলা? হ্যাঁ, কি হয়েছে? কই না তো কিছু হয়নি, আমরা ঘুমাচ্ছি। তারপরে বলো তোদের বাড়ি দেখলাম পুরো আলোতে একদম সাদা হয়ে গেছে, এমনকি ওই অবস্থান সহ সাদা হয়ে গেছে। অর্থাৎ বোঝাচ্ছে যে আমাদের বাড়িটা এমন সাদা হয়ে গেছিল রাত্রেবেলা, 2-1 কিলো দূরের থেকে আমাদের বাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছিল। এরকম একটা ব্যাপার ওইখানে ঘটে।
মানবতী। আচ্ছা, তো শাহিন ভাই, আমি ডট টিমের কাছে যেটা শুনেছি যে আপনার নৌকায় কোনো একটা ঘটনা আছে, যে নৌকাতে আপনি অনেক ছোট থাকতে কোনো একভাবে ভয় পেয়েছিলেন, সেই ঘটনাটাকে আমরা একটু ছোট করে জানতে পারি? জি, আমার এলাকায় একটা বিয়ে হয়েছিল। এটাতে আমাদের অঞ্চলে সাধারণত বিয়ে দিলে বিয়ের পরের দিন আবার ফিরনি আনতে যায়। ফিরনি বলতে একটা শব্দ আছে। তো আমরা ফিরনিতে গেছিলাম। এটা হলো নদী পথে নৌকার রাস্তা। আচ্ছা। তো ফিরনি আনার যে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। তো আসার পথে ওই নদীর তীরে একটা শ্মশান আছে। নদীটা অনেক বড়। আচ্ছা। ওইখানে যে কিছু একটা আছে এটা মাঝিরা জানতো, এই শ্মশানে কিছু একটা আছে। কিন্তু যাওয়ার সময় মাঝি তেমন কিছু বলেনি। আসার সময় মাঝি মুরব্বীরা যারা আছে তাদেরকে বলতেছে যে ভাই এখানে তো এরকম কিছু সমস্যা হয়। তো কি সমস্যা হয় বলতেছে, এখানে কিন্তু নৌকা টোকা আটকায় রাখে, তো আপনারা একটু যতটুকু পারেন আল্লাহর নামটা নেন। তো মুরব্বীরা এটা মানে একটু ভীতি সংগোচ করি আল্লাহর নাম যে যেভাবে পারে নিচ্ছে। দেখা গেল ওই শ্মশানে যখন আমরা কাছাকাছি চলে আসছি মাঝামাঝি অবস্থাতে, তখন অলরেডি আমাদের নৌকাটা আটকে গেছে। ঠিক আছে, মানে কি, মানে কোন জায়গাটা আটকেছে? কোনো চরের মধ্যে? না, চরে না। তীরের কতক্ষণে কাছে ছিলেন আপনারা? আমরা তীরেও ছিলাম না, আমরা তীরে থাকা সম্ভবই না। তার কারণ হলো যে নদীটা অনেক ওষার ছিল, মোটামুটি মিডিল পয়েন্টে ছিলাম। তার কারণ আর শ্মশান দিক তো যাবই না, শ্মশান দিক মাঝেই নৌকা নিবে না। তার মানে মাঝ নদীতেই ঘর? মাঝ নদীতেই, নৌকার কোনো দিকে যাচ্ছে না। তখন আমরা যারা ছোট ছিলাম আমরা কান্নাকাটি করতেছি। মুরব্বীরাও যে যতটুকু জানে সব নিয়ে বলতেছে, কিন্তু কোনো কিছু হচ্ছে না। পরে কিছু পড়ছে, কিছু হচ্ছে। পরে চিল্লা চিল্লিতে এলাকার লোকজন কিছু মানে নৌকা নিয়ে, ছোটখাটো নৌকা নিয়ে আসার পর ওরা তো বুঝতে পারছে ব্যাপারটা যে আসলে কি। তখন ওরা আইসেই বলতেছে যে ভাই আসলে এখানে তো এরকম হয়, তো আপনারাও তো এই জালে আটকে পড়ছেন, এখন কি করবেন? মুরব্বী বলছে কি করা যায়? বলতেছে এখানে সরার একটা উপায় আছে, যে এখানে কিছু লবণ দিতে হবে পানিতে। আচ্ছা, নদীতে লবণ দিলে তাহলে আপনি নৌকা ছাড়বেন, নাহলে একদম ভোর পর্যন্ত আপনি আটকে রাখবেন। ওদের নৌকাতে করে আমাদের কিছু মুরব্বী ওই রাত্রেবেলা কিছু লবণ আনার পরে লবণটা দেওয়ার পরপরই আমাদের লবণটা কিভাবে কোথায় দেন? হ্যাঁ, লবণটা একদম যেখানে নদীতে যেখানে আমাদের নৌকাটা আটকাইছে ঠিক ওইখানে প্যাকেটটা খুলে লবণটা দিয়ে দিল, নৌকাটা ছেড়ে দিল, অলরেডি ছেড়ে দিল। আসলে এটা আমি মুরব্বীদের কাছ থেকে শুনছি, কিন্তু বাস্তবে এই জিনিসটা আমি মানে নিজেদের দেখবো আমি এটা কল্পনা করতে পারিনি। যেরকম কিছু আসলেই থাকে, তো আমি নিজেই এটা সাক্ষী হয়ে গেছি। চিন্তা করে দেখ কিরকম অদ্ভুত ব্যাপারটা, মানে লবণ ঢালছে পানিতে আর নৌকাটা চলা শুরু হয়ে গেছে। মানে এটা আসলে আমিও ভাবতে পারি না যে এই ধরনের কিছু থাকতে পারে। নিজেই ভেবেছিলাম কি জানিস, যে অনেক সময় নদীতে ডুবো চর জাগে না, যে অনেক সময় যে আমাদের ফেরি আটকে যায়, আমরা ওই যে পদ্মাতে দেখি এমন ডুবো চর থাকে, তো অনেক সময় নৌকাগুলো ওখানে আটকে যায়। তো দেখা গেছে ওখানে আটকে গেলেও মানে নড়াচড়া করতে পারেন। আমি ভেবেছিলাম এরকম কিছু একটা হতে পারে, কারণ লজিক খুললে তো কত কিছুই আমরা লজিক হয়তো বা খুঁজে পাবো। আসলে এটা লজিক খুঁজবেন আমিও কিন্তু এই জিনিসটা এখন এই 21 শতাব্দীতে এসে আমি এই জিনিসটা আমিও বিশ্বাস করতে চাই না। এটা বিশ্বাস করার মতো হয় না, এবং এটা অবিশ্বাস্য, আসলে অবিশ্বাস্য, কিন্তু আমি নিজে সাক্ষী এটার। আমি তো সেখানে আর কারো কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই? না, কোনো প্রবলেম হয়নি। তবে ওনারা বলছে আমরা ওই লবণটা না দিতাম, কারণ আমাদের ফজরে আজান পর্যন্ত আটকে রাখতো, সেই ধরনের একটা ব্যাপার। এই যে দেখ, এইটাও একটা পয়েন্ট আছে, কিন্তু যদি ওই ধরনের কিছু হতো আবার ফজরের আজানের পরে ছাড়বে, তার মানে এখানে আরো একটা বিষয় আছে। আপনারা কি জেনেছেন কখনো এটা লবণ দিলেই কেন? আসলে ওই এলাকাটা তো আমাদের এলাকা না, ওটা আরেক এলাকা। আমাদের এলাকা থেকে ওইখানে, সেই জন্য আপনাদের জানা হয়নি? না, আর জানা হয়নি। আর কিছু কি ঘটেছে আপনার লাইফে? আমার লাইফে ঠিক ঘটেনি, কিন্তু আমার মামার লাইফে ঘটছে। কি ঘটেছিল? আমার মামা এক ঈদে তার শ্বশুর বাড়ি গেছিল। তার শ্বশুর বাড়ি গেছিল এই কারণে যে তার শ্বশুর শাশুড়ি আরেকজনের বাসায়। কত সালে এবং কোথায় এটা যদি একটু বলতে পারেন? এটা হলো আমাদের বাড়িতে নাটোর গুরদাসপুর থানায় নাজিরপুর। এটা আনুমানিক আপনার 2002 কি 3। আচ্ছা আচ্ছা, এই টাইমের ঘটনা। মামা যখন শ্বশুর বাড়ি যায়, শ্বশুরা আইজার দাওয়াত খেতে গেছিল, তো এই উপলক্ষে তাহলে ওই মামাকে বলছিল যে তাহলে ওইটা এলাকার একটু চোরের একটু আছে, প্রভাব আছে। তো সাধারণত ওদিন মামার শ্বশুর শাশুড়ি বাড়ি ফেরার কথা না, এই জন্যই মামাকে বলছিল যে তুমি একটু আসা আমার বাড়িটাতে থাকলে ভালো হয়। তো মামা এই জন্য যায়। হঠাৎ করে এই রাত্রেবেলা মামার সম্বন্ধী সে চলে আসে। তো চলে আসার পরে মামা সমন্দিরে বললো যে তাহলে আপনি যখন আসছেন তাহলে আমি চলে যাবো। বলতেছে যে আপনি এত রাত্রে চলে যাবেন, থাকেন সকালেই চলে যাবেন। বলতেছে না আমি চলে যাবো। তার আগে বলে রাখি, আমার এই মামাটার এতই সাহস, সে কিন্তু সাপ ধরে ধরে তার সাপের দাঁত ভাঙে, এমনকি জাত সাপের দাঁত সহ দেখাইছে আমাকে। শৈল
শরীরে শক্তিও আছে প্রচুর। মামা যখন সমুদ্রের এই কথা বলে চলে আসতেছে, তো আমাদের ওইখানে আসতে 2টা রোড পড়ে। তো একটা রোড যেটা বড় রোডটা সদর রোড, এদিক দিয়ে আমাদের বাসা আসতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। শর্টকাট রোড আছে একটা, এখান থেকে আসতে 20-25 মিনিট সময় লাগে। আচ্ছা, তো মামা সাধারণত ওই রোডটাই ধরছে, শর্টকাট রোডটা। এই রোডটা আবার পড়ছে শ্মশানের নিচ দিয়ে, রোডটা পড়ছে। তো মামা যখন বাড়ি থেকে বেড়ে ওই রোডে উঠছে, তখন ওই শ্মশানের নিচ দিয়ে যাবে। আচ্ছা, উনি ডিসাইড করছে শর্টকাট দিয়ে যাবে। শর্টকাট দিয়ে যাবে। আচ্ছা, তখন উনি দেখে যে হঠাৎ করে ওনার মানে একটা আওয়াজ শুনতে পাচ্ছে, গুমরানো একটা আওয়াজ, এমন একটা আওয়াজ যেটা মানে মানুষের গলা টিপে ধরলে যেমন লাগে, তাহলে মরার সময় যে আওয়াজটা করে এরকম একটা আওয়াজ। তখন মামা একটু দাঁড়ানোর পরে ব্যাপারটা বুঝলি আসলে কি এরকম আওয়াজ হচ্ছে কেন এত রাত্রে। মামা আবার বাসায় চলে গেছে, যে একটা মোটামুটি হাত 1.5 একটা রড পাইছে। রডটা নিয়ে মামা আবার ওই রোডেই রওনা হয়েছে। মামার কথা আমি এদিক দিয়ে যাবো। হ্যাঁ, সে আবার যখন আসতো ওই আওয়াজটাই পাচ্ছে সে। তো যত শ্মশানের কাছে আসতেছে আওয়াজটা ততই বাড়তে এক সময় দেখা গেল মামা যখন শ্মশানটা ক্রস করছে, তখন দেখা যায় মামার সামনে দিয়ে একটা মানুষের মতো দৌড়ায় নদীতে পড়ে গেল, লাফ দিল। তো মামা এটা তখন বুঝতে পারলো যে আসলে তো আমার কিছু একটা কিছু তার পিছনে লাগছে। তো সে বলছে আমি রোড এটা ছাড়বো না, দিয়ে যাবো। আচ্ছা, দেখি কি হয়। শ্মশানটা যখন পার হয়ে শ্মশান থেকে উঠেই আমাদের একটা বাজার আছে, অনেক বড় একটা বাজার, বিশাল বড় বাজারের মাঝখান দিয়ে একটা রোড গেছে। এটা আপনার 1 থেকে 1.5 হাত হবে পাশ। এই বাজারটা লম্বায় মনে করেন আপনি স্বাভাবিকভাবে যে হেঁটে যান 5 মিনিট লাগবে। আচ্ছা, এত বড় বাজার। আর ওই বাজারে আরো কিছু ঘটনা আছে, সেটা হলো যে ওই বাজারে কিন্তু প্রায় বাস রাস্তায় পড়ে থাকতো, কিন্তু এটা ওই বাজার সম্বন্ধে এলাকার লোকের সবার আইডিয়া আছে, এই জন্য ওইগুলি সেফ হয়ে চলতো। এমনকি ওই বাজারটার কি কোনো স্পেশাল? হ্যাঁ, স্পেশাল ঘটনা বলতে বলছি তো, যে ওই বাজারে মনে করেন যে আপনার বিষ খাওয়া, গলার দড়ি দেওয়া, তারপরে অপমৃত্যু যেগুলো, হ্যাঁ, তারপরে মনে করেন যে সাপোজ কারো অবৈধ সন্তান নষ্ট করছে, ওইখানে ফেলে দিয়ে গেছে। আচ্ছা, এরকম একটা ব্যাপার ওই বাজারের মধ্যে আছে। জায়গাটা অভিশপ্ত একটা জায়গা। তো মনে করেন যে ওই বাজারের একটা কথা আমি আপনাকে বলি নেই, সেটা হলো যে ওই বাজারে আমি বলছি যে বাস পড়ে থাকে, এমনকি ওই বাসের উপরে মানুষ মারা গেছে, একটা ছোট বাচ্চা মারাও গেছে ওই বাজারে। তার মানে বাসটা পড়ে আছে, আপনি দেখবেন পড়ে আছে, আপনি যখন বাসটা পার হয়ে যেতে যাবেন তখনই বাসটা উপরে উঠায় নেবে। এই ধরনের ব্যাপার ওইখানে ঘটছে। আর ওইখানে একটা জিনিস আছে, যখন এলাকার মহিলারা কিন্তু বাঁশের পাতা দিয়ে রান্না করে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওইটা যেহেতু অনেক বড় বাজার, এটার বাঁশের একটা পাতার একটা ইয়ে আছে, হ্যাঁ হ্যাঁ। তো এলাকার মহিলারা যখন পাতা কুড়াইতে যায় তখন একজন কোনো সময় যায় না, একটা গ্রুপ নিয়ে যায়, এমনকি টাইম বেঁধে যায়। মনে করেন যে আপনার 12টার মধ্যে রিটার্ন করতে হবে, সন্ধ্যার পরে কথাই নেই। এমনকি সন্ধ্যার পরে শুধু মহিলা কেন, পুরুষ, এই যে এত বছর পরেও এখনো সন্ধ্যার পরে ওদিক দিয়ে ওই গ্রামের লোকজন যাতায়াত করে না, তারা এটা এখনো মেনটেন করে। এমনকি ওই গ্রামের লোকজন ওদিক দিয়ে গেলে 10-5 মিনিট লাগবে, আর ঘুরে গেলে আধা ঘন্টা লাগবে। তারা আধা ঘন্টার পথ নিচ্ছে, কিন্তু ওদিকটা সন্ধ্যার পরে যাচ্ছে। আর যে বাচ্চার বিষয়টা বলছি, এটা আমি নিজেই মনে করেন ওই সময় ঢাকাতে গেছিলাম বেড়াইতে। তো যাওয়ার পরে হঠাৎ করে শুনলাম যে একটা বাচ্চা ফেলে দিয়ে গেছে। দেখলাম বাচ্চা, মানে তাই ওই যে ওই ধরনের বাচ্চা ভূমিষ্ঠ হওয়া, হ্যাঁ হ্যাঁ, একদম সদ্য ভূমিষ্ঠ। ওই সময় তো জানলাম যে এই জিনিসটা নদীর ওপার থেকে করে দিয়ে গেছে, ওপার থেকে ফেলে দিয়ে গেছে। তারপরেই একটা প্রভাব উঠে, একটা কথা উঠে যে বাচ্চা সন্ধ্যার পরে কান্নাকাটি করে। আর এরপরে তো এখানে আর লোকই যায় না। তো যাই হোক, পরে মামা ওই বাজার দিয়ে আসতেছিল, হঠাৎ করে দেখে যে তার চারপাশ দিয়ে মনে হচ্ছে যে তার বাজার ওই জঙ্গল ভাঙে চুরে তার কাছে কেউ আসার চেষ্টা করতেছে। তখন মামা তো ব্যাপারটা বুঝতে পারছে যে আমার তো পিছু লাগছে। তখন মামা দাঁড়াইছে, লুঙ্গি পরা ছিল, লুঙ্গি কাঁচা মারছে, কাঁচা মারে রডটা শক্ত করে ধরে মামা একটা মানে বীরের মতো একটা কথা বলছে যে তুই যদি কিছু হয়ে থাকিস, যদি মনে কর যে তুই আমার সাথে পারবি, তাহলে আমার সামনে আয়, আর যদি আমার সামনে না আসিস আমি যে ধাপ ফেলবো আর একটা শব্দ যাতে শুনতে না পাই, এই ধরনের একটা কথা বলছে মামা। বলে সে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে সে পা ধাপ ফেলছে। ধাপ ফেলার পরে তার ওই সময় আর কোনো সমস্যা হয় নাই, পুরো রাস্তাটাই পার হয়ে আসছে। কিন্তু বাসায় আসার পরে
সেও দিন আর রাত্রে ঘুমাইতে পারে না। তার মনে করেন যে আপনার ওই দরজা ধরে ধাক্কা দেয়, তারপরে রুমের ওয়ালে ধাক্কা দেয়, টিনের চালে ইট মারে, এই ধরনের কারবার শুরু হয়ে গেছে। ওই দিনটাতে ঘুমাইতে পারেনি। তারপরে তার আম্মার সাথে শেয়ার করে জিনিসটা, শেয়ার করে একটা কবিরাজ ধরে একটা কবিরাজ দিয়ে একটা তাবিজ দিয়ে মোটামুটি ঠিক আছে। তো মামা বলছে যে একদিন সে মাছ মারতে গেছে, যাওয়ার পরে রাত্রেবেলা ওই ঘটনার পরে আর ওই দিন রাতে আর তেমন কিছু ওই দিন রাতে আর তেমন কিছু হয়নি। তারপরে ওই ওর থেকে এই জিনিসটা শুরু। তো সে মাছ মারতে গেছে, যাওয়ার পরে তার সাথে আরো 2-3 জন গেছে। যাওয়ার পরে সে দেখতেছে তাকে কে যেন ধাক্কায় সামনে নিতেছে, শুধু তার ওদের থেকে আলাদা করে একটা চেষ্টা করতেছে। তার আগে একটা কথা বলি, সে প্রথমে মাছ যেখানে মারতে গেছে আমাদের বাড়ি ছেড়ে আধা ঘন্টার রাস্তা, তো এখানে একদম বিল, দুধু বিল, বর্ষাকাল, শুধু পানি দেখা যাচ্ছে। তো দেখে যে পানির উপর দিয়ে কোনো একটা সাদা জিনিস ওর কাছে এগিয়ে আসতেছে। কারণ ওই জিনিসটা ফলো করে কাউরে বুঝতে না দিয়ে ও সবাই নিয়ে বলছে এখানে মাছ মারবো না, চলো অন্যদিকে যাই। আপনার মামা কাউরে বুঝতে দিচ্ছে না ব্যাপারটা, না বুঝতে দিয়ে তখন মামা ওদেরকে নিয়ে উঠে চলে আসতেছে ওইখান থেকে। আসার পরে আরেকটা জায়গা মোটামুটি বিলের মতোই, তো এখানে ওরে শুধু ধাক্কাচ্ছে মামা, ধাক্কা ওদেরকে আলাদা করতেছে। কে ধাক্কা দিচ্ছে এটা মামা দেখতেছে না, শুধু ধাক্কা দিচ্ছে, তাহলে হাঁটতেছে, ধাক্কা দিয়ে সামনে দিচ্ছে সব লোকজনের মাঝেই, সব লোকজন, তাহলে ও একটু পিছে আছে, তাহলে মাঝামাঝি জায়গায় আছে, তো ওর ধাক্কায় আলাদা করার চেষ্টা করতেছে। এক পর্যায়ে আমার মামাকে ফেলেই দিছে, পানিতে ফেলে দিছে। তো মামার ভাগ্যটা ভালো যে মামা মানে ওইখানে আপনার কমর পানি ছিল না, কম পানি ছিল, বিদায় মামা ওই দিনকে ওইখান থেকে বেঁচে আসছে, নাহলে মামাকে ওই দিন হয়তো বা কিছু একটা করতে পারতো। আশেপাশের এরা তখন কোথায় ছিল? এরা তখন বুঝতে পারছে যে এটা ধরছে। ফাইনালি আপনার মামা মানে আর তেমন কোনো প্রবলেম, এখন এই প্রবলেম তার এখনো পর্যন্ত থাকে, কিন্তু সেটা এখনো বিদেশ আছে। অদ্ভুত। মানে বাঁশঝাড়ের যে বর্ণনাটা দিল রেহান, মানে আমার মনে আছে তুই আর আমি একবার আমরা গেলাম একটা জায়গায়, বাঁশঝাড়ের মধ্যে গিয়েছিলাম, ওটা অনেক ঘন ছিল, বাট ওনারটা শুনে মনে হলো আরো বেশি ঘন। আমরা ওই বাঁশঝাড়ের ছবিগুলো একটু ফেসবুকে দিতে হবে। আমরা দিয়েছিলাম তো মনে হয়, আমরা কি দিয়েছিলাম? কিবরিয়া ভাই দিয়েছিল হয়তো বা, যদি না আরো একবার হয়তো বা দিতে হবে, যেখানে বাঁশঝাড়টা আমরা ঘুরেছিলাম। মানে এত কিরকম আন্দাজ করতে পারছি যে এটা কিরকম হতে পারে। আর আপনার টিনের চালে যে ঢিলের কথাটা বলছেন, মানে এটা কিন্তু গ্রাম অঞ্চলের একটা কমন সিনারিও। গ্রামে অধিকাংশ বাড়িতে সেটা ঘটে। যেমন আমি আমাদের এলাকার ঘটনা যদি বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধর আমরা যখন স্কুলে পড়ি, 9-10-এ পড়ছি বা এসএসসি দিব, ওই সময়ে প্রায় ঠিক সন্ধ্যার পর মানে এরকম কিছু পুরো মহল্লার মধ্যে, মানে এই আমাদের বাড়িগুলোর পেছন দিকে একটা বেশ বড়সড় জঙ্গলের মতো আছে। দিনের বেলা তুই ওখানে গেলে গাছ হজম করবে এমন একটা ভাব ওই জঙ্গলটা। তো ওখানে আমরা কেউ খুব একটা যাই না, একা তো অবশ্যই না। তো টিনের চালে ঢিল দেয়। এখন আমরা প্রথমে মানে সন্দেহ করেছিলাম যে হয়তো এলাকার কোনো উশৃঙ্খল পোলাপান, দুষ্ট ছেলেপেলেরা হয়তো দিচ্ছে, কিন্তু জঙ্গলটার পেছনে যেই বাড়ি আছে ওরা ওখান থেকে দেখছে, আমরা এই পাশ থেকে দেখছি, আশেপাশে এমন কোনো ছেলেপেলে নাই যে, আর বুঝিসই তো আমরা তখন 9-10-এ পড়ি যে মহল্লার দুষ্টু ছেলে মার্কিং করা থাকলে তো অবশ্যই আমাদের নজর এড়ায় নিশ্চয়ই কেউ হতে পারে, হবে না সেটা। কিন্তু সেগুলোর উত্তর কিন্তু আজও খুঁজে পাইনি, অদ্ভুত ভাবে। এবং তুই মানে যেই জিনিসগুলো দিয়ে ঢিল দিত ওগুলা ওই জায়গার মধ্যে নাই, এমন জিনিস দিয়ে ঢিল দিত, ধর পাথর দিয়ে ঢিল দিচ্ছে, ওই পাথর তো না, আশেপাশে পাথরের প্রশ্নই ওঠে না, এগুলো এটা তো চরম। শাহিন ভাইয়ের কথাটা শুনে আমার ওই ঘটনাটার কথা মনে পড়ে গেল আর কি, যে এই ঘটনাগুলো প্রায় ঘটে। তো শাহিন ভাই, এই হচ্ছে আপনার মোটামুটি অভিজ্ঞতা। তো কম না শাহিন ভাই, যথেষ্ট। আমি অবাক হচ্ছি দিনে দিনে, প্রত্যেক দিন ডরের মানে এক একটা এপিসোডের সাথে সাথে আই জাস্ট ফিল মানে দিস স্ট্রেঞ্জ থিং, যে একজনের সাথে একবার না, যার সাথে ঘটে তার সাথে বহুবার ঘটে, বারবারই সেই টাচটা পেতে থাকে। এবং যার 11 বছর আগে একবার ঘটেছিল, তার 12 বছর পরে হলেও আবার একবার ঘটছে একটা কিছু। আর যাদের সাথে ঘটে নাই তাদের সাথে কিন্তু আসলেই ঘটে নাই, এবং তারাই সবচেয়ে বেশি অবিশ্বাসী। এবং কার সঙ্গে কখন ঘটে যায় এটাও বলা যায় না, কখন আপনার বিশ্বাস পাল্টে যাবে। আমাদের আজকের অনেককে আমরা পেয়েছি, যে মিজান ভাই ছিল যাদের প্রথমে খুব একটা বিশ্বাস ছিল না এই বিষয়ে। রাইট। তো আপাতত রেহান স্টপ করি, রাত তো গভীর হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চল আজকের মতন স্টপ করে দেই।